বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে বিজনেস ফিন্যান্সের একটি অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে বন্ড ভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন অফ বন্ড, এই অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমার ক্লাস হবে 1 নম্বরের ক্লাস এই অধ্যায়ের জন্য। আর এই বন্ড ভ্যালুয়েশন সাবজেক্টটা অধ্যায়টা কোথায় রয়েছে সেটা যদি আমি আপনাদের জানাই, যারা এমবিএ প্রিলিমিনারি পড়তেছেন হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে, হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তাদের প্রথম বর্ষে রয়েছে বা প্রিলিমিনারিতে রয়েছে। পাশাপাশি যারা বিবিএ অনার্স পড়তেছেন হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তাদের প্রথম বর্ষ রয়েছে। এবং বিবিএ অনার্স যারা ব্যবস্থাপনা বিষয় নিয়েছেন, তাদের বিষয় নিয়ে পড়ছেন, তাদের দ্বিতীয় বর্ষ রয়েছে। তাহলে এই একটা অধ্যায় এমবিএ প্রিলিমিনারি, বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান, বিবিএ অনার্স ব্যবস্থাপনা, 3টা বিভাগের মধ্যে এই অধ্যায়টা রয়েছে। আমি আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতেছি। ক্লাস নম্বর এটা আমার 1, 1 নম্বর এই ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করতেছি বন্ড অধ্যায়। এখন আমরা এই অধ্যায় আলোচনা করে আমাদের যে বিষয়টা জানতে হবে, বন্ড ভ্যালুয়েশন কি সেটা আমরা একটু করে বুঝবো, বা বন্ড কি বা বন্ডের মূল্যায়ন কি সেটা আমরা জানবো। এটা যদি আমরা এখানে জানি একটু, বন্ড বা কর্পোরেট বন্ড, বন্ডও বলা হয় এটাকে, কর্পোরেট বন্ডও বলা হয়। বন্ড হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকা সংগ্রহ করতে চায়, সেটা বন্ডের মাধ্যমে সংগ্রহ করা যায় এবং সেটা দীর্ঘমেয়াদী অর্থায়ন সংগ্রহ করা যায়। এতে কি কি থাকে? এই বন্ডের মধ্যে ঋণের পরিমাণ থাকে। বন্ডের মাধ্যমে মূলত ঋণই সংগ্রহ করা হয়। ঋণের পরিমাণটা কত টাকা ঋণ এটা থাকবে, সুদের হার থাকবে, ওই ঋণের উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে সেটা থাকবে, পরিশোধকাল, পরিশোধের সময়কাল, কত বছর পরে টাকাটা পরিশোধ করতে হবে বন্ডের টাকা বা ঋণের টাকাটা সেটা, এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে। এই বিষয়গুলো মূলত বন্ডের গায়ে থাকে। কর্পোরেশন বা সরকার বন্ড ইস্যু করে। বন্ড সাধারণত কর্পোরেশন, নির্দিষ্ট কতগুলো কর্পোরেশন হতে তারা অথবা সরকার কর্তৃক ইস্যু করে থাকে। সুতরাং দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে, দীর্ঘমেয়াদী অর্থের যদি প্রয়োজন হয়, প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্ত সম্বলিত যে ঋণের দলিল ইস্যু করে তাকে বন্ড বলা হয়। মূলত এটা বন্ড বলা হয়। বন্ডের সংজ্ঞা এটা এখন বলে দিলাম। এরপর আবার বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন, সেটা আপনারা পড়ে নেবেন। ক্লাসগুলো বড় হয়ে যাবে, আমি অঙ্কের জন্য যাব। আর বন্ড সচরাচর 3ভাবে ইস্যু করা যায়। লিখিত মূল্যে, যেটাকে এক পার বলা হয়। লিখিত মূল্য মানে যত টাকা দাম থাকে, বন্ডের দাম যদি একটা বন্ডের দাম যদি 100 টাকা হয়, সেটা যদি 100 টাকা বিক্রি করে, 100 টাকার বন্ড যদি 100 টাকা বিক্রি করে, সেটা হচ্ছে লিখিত মূল্য বা সমমূল্য বা এড পার। আর প্রিমিয়াম সহ এড প্রিমিয়াম, প্রিমিয়াম মানে 100 টাকার বন্ড যদি 120 টাকা বিক্রি করে, বাড়তি 20 টাকা যেটা দেওয়া হয় সেটাকে প্রিমিয়াম বলা হয়, সেটাকে প্রিমিয়াম সহ বলা হয়। এবং বাট্টা বা এড ডিসকাউন্ট, বাট্টা মানে কম দামে, 100 টাকার বন্ড যদি 80 টাকা বিক্রি করে, তাহলে 20 টাকা কম বিক্রি করে, সেটাকে বাট্টায় বলা হয়। তাহলে বন্ড মূলত 3ভাবে ইস্যু করা হয়: লিখিত মূল্যে, প্রিমিয়াম সহ এবং বাট্টায়। এই বিষয়গুলো একটু জেনে নেবেন। এরপর আমরা যে বিষয়গুলো যাচ্ছি, বন্ড নির্ণয় করার জন্য যে বিষয়টা আমাদের জরুরি বন্ড ভ্যালুয়েশনের জন্য, এখন ভ্যালুয়েশন অফ বন্ড। এই ভ্যালুয়েশন অফ বন্ড এটা সম্পর্কে আমরা এখন জানবো। বন্ডের মূল্যায়ন, বন্ডের মূল্যায়ন মূলত আমরা এই ভ্যালুয়েশন অফ বন্ড এই কাজটাই আমরা আজকে শিখবো এখানে। এটা কাকে বলে? বন্ডের মূল্যায়ন বলতে, বন্ডের মূল্যায়ন বলতে এর বর্তমান মূল্য নির্ণয় করা যায়, নির্ণয় করাকে বোঝায়। মানে বর্তমানে বন্ডের দাম কত সেটা নির্ণয় করাকে বন্ডের মূল্যায়ন বলে। তাহলে বন্ডের মূল্যায়ন বলতে আমরা জানবো, বন্ডের মূল্যায়ন বলতে এর বর্তমান মূল্য নির্ণয় করাকে বোঝাবে। বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হলে কয়েকটি বিষয়ের তথ্য জানা দরকার। বন্ডের বর্তমান মূল্য যদি নির্ণয় করতে হয়, তাহলে কয়েকটি বিষয়ে তথ্য আমাদের জানতে হবে, যেটা আমি হাইলাইট করে রাখতেছি। দেখেন, কয়েকটি বিষয় জানতে হবে। সে কি? 1 নম্বর হচ্ছে বন্ডের পরিশোধকাল। আমি যদি এটা 1 নম্বর, পরিশোধকালে বন্ডের মূল্য, যত বছর পরে বন্ডটা পরিশোধ করবে সেই সময় বন্ডের দাম কত, এই এই 4টি বিষয় জানতে হবে। পরিশোধকালে বন্ডের মূল্য, যত বছর পরে সেটা পরিশোধ করবে, নির্দিষ্ট একটা বছর থাকবে, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, ওই সময়টার দাম কত হবে। প্রতি বছর প্রদত্ত সুদের হার, প্রত্যেক বছর সুদের পরিমাণ কত দিতে হবে সেটা জানতে হবে। প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ, ওইটা কত পরিমাণ, কত একটা পার্সেন্ট, একটা পরিমাণ কত টাকা সেটা জানতে হবে। পরিশোধকাল, সময়টা কত বছরের জন্য সেটা জানতে হবে। একটা বন্ডের মূল্যায়ন করতে গেলে, এই বন্ডের মূল্যায়ন করতে গেলে 1 থেকে 4, এই 4টা বিষয় আমাদের জানতে হবে। আরেকবার যদি বলি, পরিশোধকালে বন্ডের মূল্য এটা জানতে হবে। প্রতি বছর প্রদত্ত সুদের হার কত, কত পার্সেন্ট সুদ সেটা জানতে হবে। প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ, ওই হার অনুযায়ী কত টাকা সুদ দিবে সেটা জানতে হবে। এবং ওইটার পরিশোধকাল, ওটার মেয়াদ কত, এটা, এই 4টা বিষয় জানতে হবে। এগুলো হচ্ছে বাংলা। আমাদের মূলত এই বাংলা কথাগুলো, ইংরেজি শব্দগুলোই আমাদের জানতে হবে। ইংরেজি শব্দ জানার জন্য আমি পাশাপাশি এগুলো ইংরেজি শব্দ কি আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন,
এই আমি যদি এটাকে আপনাদের জন্য হাইলাইট করে নিই, এই 1 নম্বর পরিশোধকালে, এই পরিশোধকালে বন্ডের মূল্য, এটা ইংরেজিতে কি হবে সেটা আমাদের জানতে হবে। সেটা ইংরেজিতে হলে ইংরেজিতে হবে যে, সেটা আমি এখানে মার্কিং করে রাখছি, ইংরেজিতে হবে ম্যাচুরিটি ভ্যালু। এই ম্যাচুরিটি ভ্যালু, এই বিষয়টা আমাদের, এটার ইংরেজি শব্দটা আমাদের জানতে হবে ম্যাচুরিটি ভ্যালু। পরিশোধকালে বন্ডের মূল্য ইংরেজি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, যেটাকে আমি সেখানে 1 দ্বারা দেখিয়ে রেখেছি। 1 মানে এই যে এটার 1 নম্বর, এটার 1 নম্বর, এটা হচ্ছে 1। তাহলে এই পরিশোধকালে বন্ডের মূল্য সেটা ইংরেজিতে হবে কি ম্যাচুরিটি ভ্যালু, সেটাকে সংক্ষেপে লেখা হয় এমবি হিসাবে লেখা হয়। আবার এই ম্যাচুরিটি ভ্যালু বা এমবি, এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। আমি সে নামগুলো আপনাদেরকে যদি একটু দেখাই, একসাথে এটাও যদি দেখাই দিই, তাহলে দেখেন এই ম্যাচুরিটি ভ্যালুর অন্যান্য যে শব্দগুলো আছে আমরা সেগুলো যদি দেখি, আপনাদের দেখাই। এই ম্যাচুরিটি ভ্যালু এটার অন্যান্য শব্দ, আমি ম্যাচুরিটি ভ্যালু এখানে লিখেছি এটা, অর ফেস ভ্যালু, এটাকে ফেস ভ্যালু বলা হয়, সংক্ষেপে এফবি, ফেস ভ্যালু। এখানে যেটা ম্যাচুরিটি বলা হচ্ছে, এটা আমরা অন্য নিয়মে সেটাকে ফেস ভ্যালু বলা হবে, তখন আমরা সেটা এফবি লিখবো। এটাকে রিকভারি ভ্যালু অথবা রিডেম্বেবল ভ্যালু, এই যে আমি এখানে রিকভারি লিখেছি, এটা রিকভারিও লেখে, আবার রিডেম্বেবল রাখে। ওটার বাংলা হচ্ছে তাও পরিশোধকালে বন্ডের বর্তমান মূল্য একই। এই ম্যাচুরিটি ভ্যালুর যে বাংলা মূল্য, এগুলোর বাংলা মূল্য, এটাকে সংক্ষেপে আরবি বলা হয়। আরবি মানে রিকভারি ভ্যালু অথবা রিডেম্বেবল ভ্যালু। অর পার ভ্যালু, এটাকে পার ভ্যালুও বলা হয়। তাহলে এই ম্যাচুরিটি ভ্যালু, এই একটার কথা, এই ম্যাচুরিটি ভ্যালু থাকতে পারে, এটার জন্য অঙ্কের মধ্যে ফেস ভ্যালু লেখা থাকতে পারে, এটার জন্য অঙ্কের মধ্যে রিকভারি ভ্যালু বা রিডেম্বেবল ভ্যালু লেখা থাকতে পারে, এটার জন্য পার ভ্যালু লেখা থাকতে পারে। এই চারটা কথাই মূলত আমাদের ম্যাচুরিটি ভ্যালু বা এমবি হিসাবে আমরা সেটাগুলোকে চিহ্নিত করব এবং অঙ্কের মধ্যে আমরা সেটা দেখব। চারটা থেকে যে কোনো একটা শব্দ যদি পাই, ম্যাচুরিটি ভ্যালু, ফেস ভ্যালু, রিকভারি ভ্যালু বা রিডেম্বেবল ভ্যালু অ্যান্ড পার ভ্যালু, এই 4টা শব্দ থেকে যে কোনো একটা শব্দ পাই, সেটাকে আমরা এই নিয়মে এমবি হিসাবে সেটা চিহ্নিত করব, এমবি বা ম্যাচুরিটি ভ্যালু হিসাবে আমরা চিহ্নিত করব। আশা করি ম্যাচুরিটি ভ্যালু আমরা বুঝলাম, আর সবগুলো হচ্ছে অল আর সেম, মানে সবগুলো একই। এই ম্যাচুরিটি ভ্যালুর ভিন্ন ভিন্ন নামগুলো হয়তো আমরা জানলাম, এগুলো না জানলে আপনার অঙ্কের মধ্যে তখন বুঝবেন না। আচ্ছা, গেল। তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে গেলাম। এরপরে আমরা যে বিষয়টা দেখব ইংরেজিতে আর কি কি শব্দ, বাকি কথাগুলো আমরা যদি দেখি। 2 নম্বর হচ্ছে প্রতি বছর সুদের হার, প্রতি বছর প্রদত্ত সুদের হার। এই প্রতি বছর প্রদত্ত সুদের হার, সেটা ইংরেজিতে কি হয় সেটা যদি আমরা এখানে দেখি, ইংরেজিতে প্রতি বছর প্রদত্ত সুদের হার হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট, সংক্ষেপে সেটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়। এই যে ছোট হাতের আর দেখলে সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট রেট, যেটার বাংলা হতে প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ। তাহলে আমরা প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ ইংরেজি কি জানলাম, ইন্টারেস্ট রেট জানলাম, আর সেটাকে সংক্ষেপ শব্দ হিসাবে কি ইউজ করা হবে, আর হিসেবে। আমরা এই আর শব্দটাই দেখলে বুঝতে পারবো, এটা দিয়ে বুঝবো যে এটা ইন্টারেস্ট রেট। আশা করি ইন্টারেস্ট রেট সম্পর্কে আমরা জানলাম, দুইটা গেল। দেন এরপর যদি আমরা যাই, এই তারপরের নাম্বার আমরা যাই 2 এর পরে 3 নম্বর প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ। এই যে প্রতি বছর প্রদত্ত, সেটা ইংরেজি কি হবে, এই যে ইন্টারেস্ট পেড পার ইয়ার, প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ ইংরেজি শব্দ হচ্ছে ইন্টারেস্ট পেড পার ইয়ার। হ্যাঁ, এটা এই 3 মানে এখানে 3 নম্বর, এই 3 নম্বরটাই বোঝানো হয়েছে। আর এটাকে অঙ্কের মধ্যে সংক্ষেপে লেখা হবে আইএনটি, মানে ইন্টারেস্ট পেড পার ইয়ার। আইএনটি শব্দের অর্থ ইন্টারেস্ট পেড পার ইয়ার, যেটার বাংলা হচ্ছে আমাদের প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ। তাহলে প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ ইংরেজি শব্দ হচ্ছে ইন্টারেস্ট পেড পার ইয়ার, যেটাকে আইএনটি হিসাবে চিহ্নিত করা হয়। আমরা সূত্রে এটা আইএনটি হিসাবে লিখবো। 3 নম্বর গেল। দেন আমরা 4 নম্বরটা যদি করি, 4 নম্বর আমাদের একটা আছে পরিশোধকাল। 4 নম্বর বিষয়টা আছে দেখি, পরিশোধকাল। এই যে নম্বর 4, পরিশোধকাল, এটার ইংরেজি শব্দ হচ্ছে যে ইয়ার। পরিশোধকালের ইংরেজি শব্দ হচ্ছে যে ইয়ার্স। এই যে ইয়ার্স, এটাকে সংক্ষেপে এন হিসেবে চিহ্নিত করা হবে। এন দেখলে সেটা আমরা বুঝবো যে কি বলবো, পরিশোধকাল। পরিশোধকালের ইংরেজিটা শুধু ইয়ারের জন্য সংক্ষেপে কি ইউজ করা হবে, এন ইউজ করা হবে। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে একটা অঙ্ক করতে গেলে আমাদের এই 4টা বিষয় 1 2 3 4, এই 4টা বিষয় আমরা যে 4টা বিষয় আলোচনা করেছি 1 2 3 4, এগুলো বাংলা শব্দ। আবার এখান থেকে ইংরেজি শব্দগুলো এই 4টা বিষয় প্রশ্ন থেকে খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর সূত্রে সেটা প্রয়োগ করতে হবে। এখন আমরা বন্ড ভ্যালু বের করার সূত্র কি সেটা শিখব। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম কি,
আমরা ইতিমধ্যে জানলাম বন্ড ভ্যালু, ইংরেজি শব্দগুলো জেনেছি, বাংলা শব্দগুলো জেনেছি, কিভাবে বাংলা লিখতে হবে। মূলত আমাদের অঙ্কের মধ্যে বাংলা থাকবে না, ইংরেজি শব্দগুলো থাকবে, ইংরেজিগুলোই আমাদের বেশি বেশি করে জানতে হবে। তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইংরেজিতে বন্ড ভ্যালুর কথাটার মধ্যে নিয়ে যাচ্ছি, এবং বন্ড ভ্যালু ফর্মুলা কি সেটা আমরা এখন জানবো। এটা শেখার পরে আমরা অঙ্কের মধ্যে চলে যাব এই রুলসে। এখন আমি যদি বলি আপনাদেরকে বন্ড ভ্যালু, এই বন্ড ভ্যালু বের করার সূত্র হচ্ছে বন্ড ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট। প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, সুদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট, রিপেমেন্ট পুনঃপরিশোধযোগ্য টাকা মূল্যের বর্তমান মূল্য পরিশোধ করতে হবে, দুইটা বর্তমান মূল্য। তাহলে সুদের বর্তমান মূল্য, পরিশোধকৃত অর্থের বর্তমান মূল্য, এই দুইটা মূল্য বর্তমান মূল্য বের করলে, ওইটা বের করে যোগ করলে যোগফলকে বলা হয় বন্ড ভ্যালু। এটা হচ্ছে যে মূল বেস। এখন আমাদের জানতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, এটা কেমনে বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট এটা কেমনে বের করতে হবে। এই দুটা বের করার সূত্রটা কি, এই দুটা বের করার সূত্র যদি দেখি আমি, এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, এটা বের করার সূত্র হচ্ছে যে বন্ড ভ্যালু ইকুয়াল আইএনটি ইন্টারেস্ট। আমরা দেখেছিলাম এই যে আইএনটি, এটা আইএনটি মানে ইন্টারেস্ট পেড পার ইয়ার, যেটা আমরা বাংলাতে দেখেছিলাম প্রতি বছর কত টাকা সুদ দিচ্ছে সেটা, এটা আইএনটি। এটার সাথে গুণ হচ্ছে, গুণ দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, গুণ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এই ওয়ান মাইনাস ওয়ান, এরপর ভাগ চিহ্ন দেখতেছেন আপনার এখানে, ভাগ চিহ্নের মধ্যে আছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই যে আর, এই আর মানে এই সূত্রের আর, হোল টু দি পাওয়ার এন মানে এই যে সূত্রের এন। তাহলে আইএনটি আর এন এই তিনটা আমরা পাইলাম, এই আইএনটি পাইলাম। এই যে আমরা যদি দিয়ে দেখাই দিই, এই আইনটি হচ্ছে এখানে বসেছে সূত্রের, এখানে বসেছে আর কোথায় বসছে, আর বসছে এই যে এখানে ভিতরে আছে, এবং এন কোথায় বসছে, এন হচ্ছে এই যে এখানে। তিনটা পাইলাম, আর রয়ে গেল এমবি আসতেছে পরে। তাহলে এই তিনটা, এই সূত্রের মাধ্যমে মূলত আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের করতে গেলে, এই অংশটার সূত্রের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের হবে। একটা অংশ আমরা পাইলাম। এরপর প্লাস এই যে প্লাস, এটা বসছে প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট। এখন প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট এখন বের করতে গেলে এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে এমবি। এই এমবি আমরা ইতিমধ্যে এমবি শিখেছি, এই যে এমবি, এটা এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু। আর এটা বিকল্প শব্দ আরো কি শিখেছি, ম্যাচুরিটি ভ্যালু এমবি, অথবা ফেস ভ্যালু সেটা এফবি, অথবা রিকভারি বা রিডেম্বেবল ভ্যালু আরবি, অর পার ভ্যালু। এই চারটা শব্দ, এটা ম্যাচুরিটি ভিন্ন ভিন্ন শব্দ দেখছি, এই চারটা শব্দ থেকে যে কোনো একটা থাকলে এই জায়গায় এমবিএ লিখতে হবে, ম্যাচুরিটি ভ্যালু। তাহলে এমবি কে বাক্য হচ্ছে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার আর এন। তাহলে এখানে আর এর বিষয় আছে, এখানে পাওয়ার আছে হিসেবে এন। তাহলে এখান থেকে আমরা এখানেও আবার কি কি পাচ্ছি, এখানে এই এমবিটা পাইলাম, এমবির মানটা পাইলাম, তারপর এন এর পাইলাম, এবং আর এর পাইলাম, আর এর পাইলাম, শুধু ইন্টারেস্টটা শুধু এখানে আছে ইন্টারেস্টটা। তাহলে এই মানগুলো সব আমরা এই সূত্রে যদি বসাই, তাহলে এখানে কিভাবে প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট বের হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট এন্ড, তাহলে আমরা বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট এটা বের করে ফেললাম, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট এটার সূত্র, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবং প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্টের সূত্র হচ্ছে যে এমবি ভাগ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর এই দুইটা, এটার মান এবং এটার মান বের করে দুইটার যোগফল হচ্ছে যে আমাদের জন্য বন্ড ভ্যালু। এই হচ্ছে বন্ড ভ্যালুর সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। এরপর বন্ড ভ্যালু এখানে আরেক রকম করে দেখেছে, দেখেন এই বন্ড ভ্যালু ইকুয়াল আইএনটি মিনস এই যে আইএনটি, এটাই আইএনটি, এটা। এরপর কি বলেছে, এরপর বলেছে পি গুণ ইন্টু পিভিআইএফএ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এটা মানে, এটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি মানে এই সূত্রটা, পুরো এই অংশটা আইএনটির পরের অংশটাই, আইএনটি ইন্টু এই যে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ডিভাইড বাই এটাই হচ্ছে পিভিআইএফ এটা। এরপর যে এই যুগ বসেছে এমবিটা এখানে আসছে, এমবি আসছে ইন্টু আবার পিভিআইএফ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এই অংশটা মানে নিচের এই অংশটা, এটা গুণ করলে এই দুইটার গুণফলের এই অংশটা মানে এই দুইটার অংশ মানে এটা, আর এই অংশটা এই দুটা মানে এই দুটা, একটার সাথে একটা গুণ করার পরে যোগ করার পরে এই বন্ড ভ্যালু বের হবে। অঙ্ক করার সময় দেখা যাবে কি, আমি আপনাদের যদি জিনিসটা দেখাই, কিছু অঙ্কের মধ্যে আপনারা দেখবেন
এই 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 কিছু কিছু অঙ্কের মধ্যে আপনারা দেখবেন যে এই লেখাটা লেখার পরে এই লেখাটা বন্ড ভ্যালু লিখে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট লিখেছে প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ পেমেন্ট অ্যাকাউন্ট লিখেছে, লেখার পরে এই সূত্রটা লিখে দিয়েছে, এই সূত্রটা লিখে অঙ্ক করিয়েছে। আবার কিছু কিছু অঙ্কের মধ্যে প্রথম শুরুতে এই লাইনটা লিখেছে, এই লাইনটা লিখে দ্বিতীয় লাইনের মধ্যে আবার এটা লিখেছে, এটা লিখে মান বসায় কাজ করেছে। মূলত আমাদের এই সূত্রটাই দ্বিতীয় মাঝের সূত্রটাই আমাদের মূল সূত্র, এই সূত্রে আমরা মান বসিয়ে কাজ করব। আশা করি বোঝা গেল। আপনারা এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন, পাশাপাশি এখানে যে 4টা বিষয় আছে এগুলো মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে পরবর্তী অঙ্কের মধ্যে যাবেন। আমি আপনাদের জন্য আজকে এই একটা রুলস শেষ করতেছি, এরপর এই রুলস অনুযায়ী আপনাদের জন্য অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুর পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার দ্বিতীয় নম্বর ক্লাস নম্বর 02। আমি প্রথম ক্লাসে এটা রুলস সম্পর্কে আলোচনা করেছি, একটা রুলস শিখিয়েছি। আজকে আমি ওই রুলসের অঙ্ক শিখাবো আপনাদেরকে। আর বন্ড ভ্যালু অধ্যায়টা বা ভ্যালুয়েশন অফ বন্ড অধ্যায়টা যারা এমবি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছে প্রিলিমিনারিতে প্রথম বর্ষে সেখানে রয়েছে, যারা বিবি অনার্স হিসাব বিজ্ঞান প্রথম বর্ষে আছে সেখানে রয়েছে, পাশাপাশি যারা বিবি অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছেন ব্যবস্থাপনা বিষয় নিয়ে তাদের রয়েছে এই অধ্যায়টা। এমবিএ, বিবি অনার্স, অ্যাকাউন্টিং সব জায়গায় রয়েছে, প্রিলিমিনারিতে রয়েছে, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবসময় পরীক্ষাতে আসে। আমি এটার অঙ্ক আজকে দ্বিতীয় নম্বর অঙ্ক নিয়ে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করতেছি। এটা একটা অঙ্ক যেটা আমি প্রথম ক্লাসে রুলস আলোচনা করেছি, আপনারা দেখেছেন আমি প্রথম ক্লাসে এটা রুলস, এই বন্ড ভ্যালু রুলস আলোচনা করেছি। বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে 4টা বিষয় জানতে হয়, সেটা বাংলা এবং ইংরেজিতে দেখিয়েছি। এখন আমি এটার একটা অঙ্ক, 2টা অঙ্ক আমি শিখাবো একসাথে। এক্সাম্পল 1, আমি এই এক্সাম্পল 1 অঙ্কটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং এটা দিয়ে আমরা যে নিয়মগুলো আলোচনা করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। লেখা আছে, দেখেন কি, মাইলস কোম্পানি এ লার্জ ডিফেন্স কন্ট্রাক্টর মানে মাইলস কোম্পানি একটা বড় প্রতিষ্ঠান অন জানুয়ারি 2005 সালে ইস্যু 10% কুপন ইন্টারেস্ট রেট, 10% কুপন ইন্টারেস্ট রেট। তাহলে সুদের হার কত? ইস্যু হচ্ছে মানে বিক্রি করেছে 10% সুদে, 10% কুপন ইন্টারেস্ট রেট। 10 ইয়ার বন্ড, ইয়ার কত? 10 ইয়ার বন্ডটার মেয়াদ হচ্ছে 10 ইয়ার, এটা কালার আর রং করে দিচ্ছি। 10 ইয়ার বন্ড উইথ টাকা 1000 পার ভ্যালু, টাকা 1000 কি বলেছে? পার ভ্যালু বলেছে, 1000 পার ভ্যালু। অ্যান্ড দ্যাট পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, ইন্টারেস্টটা বছরে একবার করে পরিশোধ করে। ইন্টারেস্ট অ্যানুয়াল পে মানে বছরে একবার করে পরিশোধ। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের বর্তমান মূল্য কত? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের বর্তমান মূল্য কত সেই বিষয়টা আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, এটা জানতে হবে। তাহলে এটা জানতে গেলে আমাদের মূলত আমরা জেনেছি, আমরা 1 নম্বর ক্লাসে জেনেছি যে কোয়েশ্চেনটা পড়ে আমাদের 4টা বিষয় জানতে হবে। ইন্টারেস্ট পেড কত টাকা, ইন্টারেস্ট রেট কত, ইয়ার কত, ম্যাচুরিটি ভ্যালু কত, আর ম্যাচুরিটি ভ্যালু কি কি শব্দ থাকতে পারে সেটা আমরা জেনেছি। তাহলে এই কোয়েশ্চেন থেকে যদি আমরা খুঁজে বের করি, 4টা জিনিস খুঁজে বের করে পাই কিনা আমরা দেখি, তাহলে আমরা আমরা এখানে আপনাদের দেখিয়েছিলাম, আমি ক্লাস 1 আপনাদের যেটা বলেছিলাম যে কি ম্যাচুরিটি ভ্যালু, প্রথম ম্যাচুরিটি ভ্যালু এটা সম্পর্কে। ম্যাচুরিটি ভ্যালু এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে, কি কি নামে ডাকে? ম্যাচুরিটি ভ্যালু ডাকে, সেটাকে আমরা এমবি লিখবো। ফেস ভ্যালু এটাকে এফবি, এই ফেস ভ্যালু হিসাবে কোয়েশনে লেখা থাকতে পারে। রিকভারি অথবা রিডেমবাবল ভ্যালু যেটা আরবি, এটা এভাবে লেখা থাকতে পারে। অর পার ভ্যালু এভাবে লেখা থাকতে পারে। আমরা এই কোয়েশ্চেন, পুরো কোয়েশ্চেনের মধ্যে খুঁজে বের করতে হবে এই 4টা শব্দ থেকে, 1 2 3 4 4টা শব্দ থেকে, 4টা বক্সের মধ্যে থেকে কোনটা এখানে কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। আমি ইতিমধ্যে আপনারা আমি হাইলাইট করে রেখেছি, দেখেন এই অঙ্কের মাঝে আছে টাকা 1000 পার ভ্যালু, এখানে পার ভ্যালু লেখা আছে 1000 পার ভ্যালু। এই পার ভ্যালু যেহেতু লেখা আছে, এই পার ভ্যালুটাই হচ্ছে আমাদের জন্য কি ম্যাচুরিটি ভ্যালু বা এমবির মান, এমবির মান। হ্যাঁ, এবং আমি যদি আপনাদের দেখাই, এই যে এমবি বলে কত টাকা রেখেছে, 1000 টাকা এমবি হিসেবে দেখিয়ে দিয়েছে। তাহলে এমবির মান কত? এমবির মান হচ্ছে যে 1000 টাকা। দেখা যাচ্ছে, আশা করি যে 1000 টাকা দেখতেছেন। তাহলে একটা জিনিস আমরা পাইছি, ম্যাচুরিটি ভ্যালু। এরপর যদি আমরা চিন্তা করি এই ইন্টারেস্ট আর বা ইন্টারেস্ট রেট, সুদের হার, যেটাকে আমরা চিহ্নিত, এটা কত? এই যে 10% কুপন ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা এটার মান পাইলাম কত? ইন্টারেস্ট রেট বা আর এর মান পাইলাম 10%, যেটা ইন্টারেস্ট রেট। এই যে ইন্টারেস্ট রেট আমরা এখানেই লেখা দিতেছি, ইন্টারেস্ট রেট আছে। তাহলে 2টা বিষয় পাইলাম। এরপর হচ্ছে যে ইয়ার, আমরা তারপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইয়ার, যেটাকে আমরা এন হিসাবে চিহ্ন করতেছি। ইয়ার মানে বছর, কত বছর মেয়াদ? এই যে ইয়ার, 10 ইয়ার বন্ড 10 বছর মেয়াদ। তাহলে ইয়ারের মান কত পাইলাম? ইয়ারের মান পাইলাম যে আমরা 10। তাহলে ইয়ার 10 পাইলাম, 3টা বিষয় পাইলাম। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আইএনটি, যেটা ইন্টারেস্ট পেড পার ইয়ার, কত টাকা করে সুদ দিচ্ছে।
ইন্টারেস্টটা মূলত আমরা যে ম্যাচুরিটি ভ্যালু 1,000 টাকা আছে, এই 1,000 টাকার সাথে এই 10% গুণ করলে যত টাকা বের হয় সেটা হবে আইএনটির মান। এবং এখানে করেছে দেখেন এই আইএনটি সমান 1,000 ইন্টু 10%, 1,000-এর 10% ক্যালকুলেটর দিয়ে বের করেন 100 টাকা। তাহলে ইন্টারেস্টের টাকা কত বের হয়েছে, আইএনটির এটার মান বের হয়েছে 100 টাকা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, 4টা বিষয় আমরা পেয়ে গেছি। তাহলে ইন্টারেস্ট মূলত এই ইন্টারেস্টটা হচ্ছে এই বিষয়টা, এই পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, এই ইন্টারেস্ট অ্যানুয়ালি যেটা পে ইন্টারেস্ট অ্যানুয়ালি বলতে সুদ একবার দেয়, সেটা এই ইন্টারেস্টের মানটাই আমরা ইন্টারেস্টের মানটাই এখানে বের হয়েছে। এখান থেকে আমরা যদি এইটাই বের হয়েছে ইন্টারেস্টের মানটা অ্যানুয়ালি, বছরে যদি একবার বলে এভাবে বের করতে, এবার এটা বছরে সেম অ্যানুয়ালি বলতে পারে, আরো অন্যান্য শব্দ বলতে পারে, হয় আমরা সামনের দিকে দেখবো। তাহলে পে ইন্টারেস্ট অ্যানুয়ালি এই বিষয়টা আমরা সবগুলো পাইলাম। এবং নোটগুলো যদি দেখি, ইন্টারেস্টটা তো মানটা বের করে ফেললাম, এমবিটা বের করে ফেললাম। আর আর ইন্টারেস্ট রেট, এই যে ইন্টারেস্ট রেট যেটা আমরা দেখেছিলাম, ইন্টারেস্ট রেট আর এর মান কত পার্সেন্ট, এই যে আর সমান 10%, এই 10%, 10কে 100 দিয়ে ভাগ, আপনারা 10কে 100 দিয়ে ভাগ করবেন। 10কে 100 দিয়ে ভাগ করলে 10 ভাগ 100, 10কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে এটার মান হবে ইকুয়াল ইকুয়াল ক্যালকুলেটরে 10 দিয়ে 100 তে 0.10 এই 10 এইটা 0.10 এইটাই। তাহলে 10কে 100 দিয়ে ভাগ করলে এই মানটা আমরা এই যে আপনাদের 10% আর এর মান 10% 0.10 এটা পারবো। তা আমি এখানে দেখাই দিয়েছি 10 ভাগ 100, 10কে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন 0.10, এটা যদি 10% হয় এরকম হয়, এটা যদি 15% হয় 0.15 হবে, এটা 11% হলে 0.11 হবে, 12% হলে 0.12 হবে, এভাবে হবে। তাহলে আর এর মান পাইলাম। দেন আমাদের এন মানে কি ছিল, ইয়ার কত, এই যে 10 ইয়ার, আমাদের ইয়ার ছিল 10 ইয়ার, এই যে এন এর মান 10। তাহলে 4টা জিনিস আমরা বের করে ফেলছি অঙ্কের থেকে, প্রশ্ন থেকে। এখন আমরা সূত্রে প্রয়োগ করে অঙ্কটা মিলাই ফেলবো। দেখেন তাহলে তাহলে আমরা দেখলাম এই যে সূত্রের এই 4টা মান একটু আগে আমরা হয়ার দিয়ে এগুলো সব বের করে নিছি। এগুলো বের করার পরে আমাদের যে বিষয়টা হচ্ছে দেখি, এই মানগুলো সূত্রে বসাতে হবে। এগুলো সব আমরা বের করে ফেলছি। আমাদের এখন উই নো বন্ড ভ্যালু সূত্র সমান ইন্টারেস্ট, এই যে আইএনটি ইন্টারেস্ট আছে 1 - 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার দিয়ে আবার ভাগ দিয়ে আবার আর প্লাস এমবি কে ভাগ করতে হবে 1 প্লাস আর দিয়ে, ব্র্যাকেটে পাওয়ার 4। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আপনাদের করতে হবে, অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া পারবেন না। এই সূত্রটা লেখার পর মূলত আমরা এখন সূত্রের মান বসাবো। নাও পুটিং দ্য ভ্যালু অন দ্য ফর্মুলা উই গেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড। বলা হচ্ছে নাও পুটিং দ্য ভ্যালু অফ দ্য ফর্মুলা, সূত্রে মান বসিয়ে উই গেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের বর্তমান মূল্য আমরা পাই। তাহলে বন্ড বলে সমান আইএনটি, এই যে আইএনটির মান আমরা এখানে বের করেছি। আইএনটির মান কত, এই আইএনটির মান হচ্ছে এই 100 টাকা, এটা 100, এই 100 বসেছে দেখেন 100। তারপর 1 বরাবর থাকবে এই সূত্রে 1, এই 1টা থাকবে, মাইনাস থাকবে, আবার এই 1 থাকবে, ভাগ চিহ্ন বরাবর থাকবে, আবার এই 1 থাকতেছে ব্র্যাকেট, প্লাস আর এর মান আমরা এখানে বের করেছি। আর সমান হচ্ছে কত, 0.10%, যেটা আছে এটাকে 100 দিয়ে ভাগ করেছিল 0.10, এই যে 0.10 বসেছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট 2 দিকে, এরপর পাওয়ার হচ্ছে এন মানে পাওয়ারের মানে কত বছর, সেটা হচ্ছে যে 10 বছর। তাহলে 10 এখানে উপরে বসার পরে আবার এই ভাগ চিহ্নটা এখানে, ভাগ চিহ্নটা বসে গেছে। আর এর মান আবার কিসের মান, আর এর মান এখানে আছে কত, 0.10 এটা বসে গেল। তাহলে এই মানটা ইন্টারেস্ট এন্ড প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের করেছি, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিমেইন এখানে হচ্ছে যে এমবির মান কত, এমবির মানে যে আমরা এখানে করেছি, এমবির মানে 1000 বসে গেছে। এবার 1 প্লাস আর এটা একসাথে যোগ করে ফেলছে। 1 এর মান 1 এ আছে, আর এর মান হচ্ছে 0.10, 1 তো 1 এ আছে, আর এর মান 0.10, একসাথে যোগ করে 1.10 লিখে দিয়েছে। আপনার ইচ্ছা করলে পরবর্তী লাইনেও যোগ করতে পারেন, এখানে একসাথে যোগ করে দিয়েছে 1 প্লাস আর। তাহলে এটা যদি আমি আপনাদের এখানে দেখাই, যে লাইনটা লেখা নাই, সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটে আমি নিচের অংশটাই দেখা যাচ্ছি 1 প্লাস 0.10, এই লেখাটা লেখা নাই, আর উপরে পাওয়ারটাই হবে, পাওয়ার কত, পাওয়ারটা এখানে, পাওয়ারটা উপরে হবে। তাহলে এই লেখাটা 1 ভাগ 0.10, এই 1 ভাগ এই 0.10 না লিখে একসাথে 1 এর সাথে 0.10 যোগ করে 1.10 এটা লিখে দিচ্ছে ব্র্যাকেটে, পাওয়ার উপরে 10। এন এর মান কত, এন এর মান আমরা এখানে 10 ইয়ার, এই যে 10 ইয়ার। এখন আপনাদের ক্যালকুলেটর হাতে নিতে হবে, ক্যালকুলেটর হাতে নিয়ে কাজ করতে হবে। আমি যদি আপনাদের বলি, ক্যালকুলেটরে প্রথমত এই অংশটা আপনারা করে ফেলবেন, এই অংশটা করে ফেলবেন। এই 100টা বরাবর থাকতেছে, 100 টাকার পরে গুণ চিহ্ন, এটা যেহেতু কিছু না, ইন্টু গুণ চিহ্ন। ক্যালকুলেটরে কি করবেন, ক্যালকুলেটরে প্রথম এই 1 এটা টাইপ করবেন, 1 সাইন্টিফিক ক্যালকুলেটর করতে হবে, মাইনাস চিহ্ন দিবেন, মাইনাস চিহ্ন দেন, আবার 1 দেন, এই 1 এটা দেন,
তাহলে 1 এটা দিলেন, তারপর মাইনাস চিহ্ন এটা দিলেন। এরপর ক্যালকুলেটর আবার 1 ছাপেন, সাইন্টিফিক ক্যালকুলেটর। এরপর এটা হচ্ছে ভাগ চিহ্ন, এরপর ভাগ চিহ্ন ছাপেন। এরপর ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এটা ছাপেন, 1 ছাপেন, 1 এর পর আবার প্লাস দেন, 0.10 দেন। 0.10 দেওয়ার পরে উপরে এই যে এটা পাওয়ার 10, এই ক্যালকুলেটরে এরকম একটা পাওয়ার চিহ্ন আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্যালকুলেটর এইরকম একটা চিহ্ন আছে। আমি এখন যেটা আঁকাই দিছি ক্যালকুলেটর, এই চিহ্নটা হচ্ছে যে পাওয়ার চিহ্ন সাইন্টিফিক ক্যালকুলেটরে। পাওয়ার চিহ্ন, এই পাওয়ার চিহ্নটা চাপ দেওয়ার পরে আপনি চাপ দেন ক্যালকুলেটরে, চাপ দিয়ে ক্যালকুলেটর থেকে আবার 10 টাইপ করেন। 10 টাইপ করে সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দিয়ে ফলাফল, এই অংশের ফলাফলটা চলে আসবে। এই অংশ সমান চিহ্ন দেওয়ার সাথে এই ফলাফলটা উত্তরটা চলে আসবে। ওই উত্তরকে আবার বাক চিহ্ন দেন, যেহেতু এখানে আবার বাক চিহ্ন আছে, এটা বাক চিহ্ন, এটা বাক চিহ্ন দিয়ে 0.10 লিখে আবার সমান দেন, সমান দিলে এই মানটা চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে এই মানটা চলে আসবে। আমি যেভাবে বলছি সেভাবে করেন, এটা চলে আসবে। এরপর আবার এই প্লাস, এই প্লাসটা বসে গেছে এখানে। 1000 এমবির মান, এটাকে ক্যালকুলেটর 1000 তোলেন, ক্যালকুলেটর প্রথমত 1000 চাপেন, এখানে বাক চিহ্ন আছে, বাক চিহ্ন এটা দেন, বাক চিহ্ন ধরে ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 10 ও দিতে পারেন 0.10, অথবা 1.110 ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার 10, এই যে পাওয়ার চিহ্ন, পাওয়ার 10টা এটা চাপ দেওয়ার সময় বা এখানে 10টা চাপ দেওয়ার সময় অবশ্যই ক্যালকুলেটর থেকে এই পাওয়ার চিহ্ন, এই এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটা চাপ দিয়ে 0.10 দিয়ে সমান দেন, এই ফলাফলটা চলে আসবে। এই 3,385.55 এটা চলে আসবে। এটা চলে আসবে। চলে আসলে কি করবেন আপনাদের, আমি একসাথে এই পুরোটা ফলাফলটাই আপনাদেরকে বলতেছি, এটা চলে আসবে। আর এখানে যেটা করছে, এটা যদি চিন্তা করি, এটা 1. ফার্স্ট ব্র্যাকেট শুরু 1.10, ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার চিহ্ন দিয়ে 10 দিলে এই মানটা আসবে। আর আমি আপনাদেরকে 1000 ভাগ 1, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1.10, ব্র্যাকেট শেষ, পাওয়ার 10 দিয়ে সমান দিলে সরাসরি এই মানটা চলে আসবে। দুটাই যেভাবে করেন সেভাবে করেন। আর এই 6.145 সাথে 100 গুণ করে 614.50 আসছে, এটার সাথে 365.55 যোগ করলে 1000.05, এটাই হচ্ছে বন্ড ভ্যালু, এটাই হচ্ছে এর উত্তর। আশা করি বুঝা গেল বন্ড ভ্যালু কিভাবে নির্ণয় করতে হবে। বন্ড ভ্যালুর ফলাফল সচরাচর ম্যাচুরিটি ভ্যালুর কাছাকাছি আসে, এটার কাছে আসে 1000.05, এটাই হচ্ছে বন্ড ভ্যালুর উত্তর। এই অঙ্কটা করে ফেলবেন, এরপরে আমি আরেকটা ক্লাসে চলে যাব। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের বা ভ্যালুয়েশন অফ বন্ডের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি, ক্লাস 3। ইতিমধ্যে আমি এটার দুটা ক্লাস আলোচনা করেছি, এটা ধারাবাহিক আলোচনা। অবশ্যই আপনারা 1 নম্বর ক্লাস থেকে দেখবেন, আমার চ্যানেলে গিয়ে পডকাস্ট থেকে বিষয়গুলো দেখতে হবে, চ্যানেলের নাম থেকে। তবে আমি আজকে এই অধ্যায়টা MBA প্রিলিমিনারি হিসাব বিভাগে রয়েছে প্রথম বর্ষে, বা প্রিলিমিনারিতে বিবি অনার্স অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা পড়তেন তাদের প্রথম বর্ষ রয়েছে, আর বিবি অনার্স যারা ব্যবস্থাপনার বিষয় নিয়ে তার দ্বিতীয় বর্ষ রয়েছে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবসময় পরীক্ষাতে আসে। এটার আমি আজকে তৃতীয় একটা প্রথম নিয়মের আরেকটা অঙ্ক করবো, দ্বিতীয় 2 নম্বর একটা অঙ্ক করবো। আমরা ইতিমধ্যে শিখেছি বন্ড ভ্যালুয়েশন বের করার জন্য 4টা বিষয় জানতে হবে। আমরা এটা ক্লাস 1 নম্বর ক্লাসে সেটা জেনেছি এবং শিখেছি। 2 নম্বর ক্লাসে এই অঙ্কটা এক্সাম্পল 1 এটা করেছি। এখন আমি আরেকটা অঙ্ক করব, যেটা হচ্ছে যে এই অঙ্কটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখেন অঙ্কটা, এটা খুবই একটা ইজি অঙ্ক। মূলত এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, আর কিছুই না। কোয়েশ্চেন, প্রথমত আমরা কোয়েশ্চেন বুঝবো, তারপর আমরা অঙ্কের মধ্যে ফিরে যাব। আমরা আজকে যে অঙ্কটা করব, এটা হচ্ছে অর্ধবার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে বন্ডের মূল্যায়ন। অর্ধবার্ষিক মানে বছরে 2বার যদি দেয়, 6 মাস পর পর, আমরা 12 মাস 1 বছর, 6 মাস পর পর যদি সুদ দেয়, তাহলে এর আগে 2 নম্বর ক্লাসে আমরা যেটা করেছিলাম, ইন্টারেস্ট পে অ্যানুয়ালি, বছরে একবার দিয়েছিল, সেটা একবার দিয়েছিল। এখন এটা বছরে 2বার দেয়, সেমি অ্যানুয়াল শব্দের অর্থ বছরে 2বার দিবে, সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট। এই রুলসটা আমরা এখন জানবো। দেখা যাচ্ছে, দেখেন এটা কি লেখা আছে, আমেরিকায় সাধারণত বন্ডের ক্ষেত্রে অর্ধবার্ষিক সুদ প্রদান করা হয়। আমেরিকার মধ্যে বলা হচ্ছে যে বন্ডের সুদটা অর্ধবর্ষকে মানে 6 মাস পর পর দেওয়া হয়। এক্ষেত্রে বন্ডের মূল্যায়ন এবং প্রত্যাশিত উপার্জন হার বের করার জন্য একই সূত্রে প্রয়োগ করতে হয়। মানে বন্ডের মূল্যায়ন এবং প্রত্যাশিত উপার্জন হার বের করার জন্য সেম সূত্র যেটা আমরা শিখেছি সেটা ব্যবহার করা হয়। তবে পরিবর্তন করতে হবে দুটা বিষয় পরিবর্তন করতে হবে। কি? একটা হচ্ছে সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে, সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা একটা বিষয়। যেহেতু সেমি অ্যানুয়াল মানে 6 মাস পর পর, 6 মাস পর পর হিসেবে বলে 12 মাসের মধ্যে 2বার 6 মাস আসবে, 6 6 12 হয়। তাহলে সুদের হারকে সেই জন্য কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, এবং বছরকে 2 দ্বারা গুণ করতে হবে। বছরকে 2 দ্বারা গুণ করবে, কারণ 1 বছর মানে 12 মাস, 12 মাসে যদি 2বার হিসাব করা হয়, তাহলে বছর 2বার করে করে 1 বছরে 2বার হিসাব হবে। 1 বছরে 2বার হিসাব করলে 5 বছরে 10বার হিসাব, 10 বছরে 20বার হিসাব, সবগুলা ডবল।
তাহলে আমরা জানলাম সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে, ইন্টারেস্ট রেটকে 2 দ্বারা ভাগ করতে হবে, এন কে 2 দ্বারা গুণ করতে হবে। এটাই মূলত বিষয়, আর কিছু নাই। এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখেন। এখন আমরা মাইলস কোম্পানি মানে এর আগে যে মাইলস কোম্পানির অঙ্কটা করেছি এর উদাহরণে ফিরে গিয়ে তথ্য সংগ্রহ করব, মানে একই অঙ্কটা ওইখান থেকে তথ্য সংগ্রহ করব এবং অর্ধবার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে বন্ডের মূল্যায়ন করব। সুদের প্রদানের ক্ষেত্রে অর্ধবার্ষিক মানে মূল মূল বিষয়গুলো যেগুলো আমি আপনাদেরকে ধরে দিয়েছি। দেখেন এখানে এমবি অথবা এফবি আমি আপনাদের শিখিয়েছিলাম এমবি অথবা এফবি, অবশ্যই দেখিয়েছিলাম। এখানে এমবি এবং এফবি বলে লিখেছে কত, 1000 টাকা। ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু 1000 টাকা। কুপন রেট সুদের হার হচ্ছে 10%। ম্যাচুরিটি পিরিয়ড এন এর মান হচ্ছে 10 ইয়ার্স, এন ম্যাচুরিটি পিরিয়ড মেয়াদ করতে হবে 10 বছর। ইন্টারেস্ট পেড সুদ পরিশোধ সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি মানে বছরে 2 বার করে দেবে। বন্ড ভ্যালু হোয়াট, হোয়াট মানে প্রশ্ন উত্তর বের করতে হবে। তাহলে এই সেমি অ্যানুয়ালির জন্য সবকিছুই ঠিক আছে। ম্যাচুরিটি বা ফেস ভ্যালু 1000 টাকা, কুপন ইন্টারেস্ট 10%, ইয়া 10 বছর, ম্যাচুরিটি পিরিয়ড এন এর মান 10। কিন্তু এই অ্যানুয়ালি, আগের অঙ্কটি ছিল শুধু অ্যানুয়ালি, পে ইন্টারেস্ট অ্যানুয়াল, এখন এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। মূলত এই বিষয়টার জন্য আমরা অঙ্কটা করব বন্ড ভ্যালু নির্ণয় করো। তাহলে এটাই যদি আমরা দেখি, এই যে আগের অঙ্কে যদি একটু করে আমাদের আপনাদের দেখায়, এই যে পে ইন্টারেস্ট, পে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট পেড হচ্ছে অ্যানুয়ালি, এই অ্যানুয়ালি, এই অ্যানুয়ালি শব্দের আগে শুধুমাত্র সেমি শব্দটা যোগ হয়েছে, সেমি শব্দটা যোগ হয়েছে সেম অঙ্ক। এই অঙ্কের কারণে কি হচ্ছে, সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে। যে সুদের হার ইন্টারেস্ট রেট এই যে 10%, এটাকে 2 দ্বারা ভাগ করলে 5% আসবে। আবার বছরকে 2 দ্বারা গুণ করতে হবে, বছর হচ্ছে 10 ইয়ার্স, 10কে 2 দ্বারা গুণ করলে 20 বছর হবে। এন এর মান 20, রেট হচ্ছে 5%। এখন দেখাই আমরা যদি এগুলা করে, এই যে এখানে দেখেন পিরিয়ডিক ইন্টারেস্ট রেট সুদের হার হচ্ছে, হ্যাঁ, 10%কে 2 দিয়ে ভাগ করে 5%। পিরিয়ডিক ইন্টারেস্ট এখন ব্যয় করতে হবে আমাদের ওই 1000 টাকা। আগে তো আমরা 1000 টাকা 10% ব্যয় করছিলাম, ইন্টারেস্ট পেড অ্যানুয়ালি হলে 10% ব্যয় করতে হবে, সেমি অ্যানুয়ালি 5%। তাহলে এই 1000 টাকা 5% বের হচ্ছে কত টাকা, 50 টাকা বের হয়েছে। নাম্বার অফ পিরিয়ড এন হচ্ছে 10কে 2 দ্বারা গুণ। তাহলে আমরা সূত্র এই যে 10কে 2 বছর 2 দ্বারা, বছর 2 বার করে হিসাব হয় বিলে 2 দ্বারা গুণ করলে 20 বছর। এই মূলত এটা 20 হয়ে গেছে, এটা 50 হয়ে গেছে। এন এর আর এর মান, ইন্টারেস্টের মান 50, এন এর মান 20, আর এর মান 5%, বা 5%কে 100 দ্বারা ভাগ করলে 0.05 হবে। 5কে যদি 100 দ্বারা ভাগ করেন আপনারা দেখবেন এটা কত হবে, 0.05। 5%কে কত দ্বারা ভাগ, 100 দ্বারা ক্যালকুলেটর দিয়ে, বা 5 ভাগ 100 সমান কত হবে, 0.05 বের হবে। এটা বের হবে যে কিসের মান, এটার মান হবে যে আমাদের আর এর মান। আর ইকুয়াল এই পয়েন্ট, এটাই বের হয়, আর ইকুয়াল 0.05, এটাই বের হবে। তাহলে এই 5কে আর এর কনভার্ট করতে গেলে এটাই আসবে। আশা করি এটা বোঝা গেল। এখন আমরা সূত্রে মান বসাবো। দেখেন এই সূত্রে মান বন্ড ভ্যালু, সূত্রে সব মানগুলো বসে দিয়েছে, দেখেন দেখা যাচ্ছে ঠিক আছে কিনা। দেখেন বন্ড ভ্যালু ইন্টারেস্ট আইএনটি 1 - 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ভাগ আবার আর প্লাস এমবি ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। মান বসান। এই আইনটির মান 50 বসে গেছে, আমরা একটু 50 বের করেছি 5% হিসাবে। 1 বরাবর থাকতেছে, আবার মাইনাস, আবার 1 ভাগ, আবার 1 প্লাস আর এর মান ওই 0.5, একের সাথে 0.05 যোগ করলে কত হয়, এই টাকাটা 1.05 হবে। এন এর মান কত আসছে, এন এর মান 20 বছর আসছে। হ্যাঁ, এইটা কেমনে বাইরেছে আপনারা বুঝে গেছেন আশা করি। এখানে একের সাথে 1 প্লাস, আমরা যদি দেখাই এই 1 প্লাস 0.05, 1 প্লাস 0.05, 1 এর সাথে 0.05, 1 এর সাথে 0.05 যোগ করলে মূলত একসাথে এই মানটা চলে আসবে 1.05, এটাই অটোমেটিক চলে আসবে, এটাই চলে আসবে, এটা চলে আসবে দেখাচ্ছে। আর এন এর মান হচ্ছে 20 ভাগ আবার আর এর মান কত, 0.50, এটা আর এর মান বসে দেবে। এটা আমরা কিভাবে বের হয় তাহলে জানলাম জিনিসটা, একেবারে ইজি একটা অধ্যায়। তাহলে এই প্রথম অংশটা শেষ। দ্বিতীয় অংশ এমবির মান হচ্ছে 1000, আমরা দেখেছি সেটা 1000। আর 1 প্লাস আর আমি এখানে দেখাইছি 1 পয়েন্টের সাথে 0.5 যোগ করলে 1.05 একসাথে হয়ে গেছে। এন এর মান হচ্ছে 20 বছর। এখন আপনারা ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেলতে হবে। প্রথম অংশ হচ্ছে এটাই, ক্যালকুলেটর আপনারা তুলেন, আমি মুখে মুখে বলতেছি। 1 ক্যালকুলেটরে চাপ দেন, 1 মাইনাস, আবার 1 দেন, ভাগ চিহ্ন দেন, ক্যালকুলেটর থেকে ফার্স্ট ব্র্যাকেট বের করেন, ফার্স্ট ব্র্যাকেট 1 0.05 লিখতে পারেন, আবার 1 প্লাস চিহ্ন দিয়ে 0.05 এটাও লিখতে পারেন। এরপর ব্র্যাকেট শেষ, এন এর মান আর। এইটা ক্যালকুলেটরে আমি আপনাদের বলেছিলাম দ্বিতীয় ক্লাসে, ক্যালকুলেটরে এইরকম একটা চিহ্ন আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরের পাওয়ার চিহ্ন, এইরকম
এরকম একটা ত্রিভুজের মতো, পুরোপুরি ত্রিভুজ না, এরকমই চিহ্ন আছে, ক্যালকুলেটর দেখবেন উপরের দিকে এই চিহ্নটা চাপ দিতে হবে। এই চিহ্নটা চাপ দেওয়ার পরে আপনাদের ক্যালকুলেটর থেকে এই এই 20 এটা তুলতে হবে। ক্যালকুলেটর 20 তুলেন, 20 তুলে এই 20 তুলে সমান দিলে এই মানটা যে মানটা বের হবে ওই মানকে আবার এইখানে বাকচিহ্ন একটা আছে, বাকচিহ্নটাকে বাকচিহ্ন দিয়ে 0.05 দিয়ে ভাগ করেন। 0.05 দিয়ে ভাগ করলে তখন কি হবে, এই ফলাফলটা সরাসরি চলে আসবে, এটাই ফলাফল চলে আসবে। আর এখানে একটা একটা করে করছে, এখানে প্রথমত এই অংশটা করছে 1 ভাগ 1.05 পাওয়ার 20 দিলে এই মানটা আসছে, এই মানটা আসছে। আবার 1 থেকে এটা বিয়োগ করে 0.05 দিয়ে ভাগ করে এটা আসছে। আমরা যেটা বলছি সরাসরি এই মানটাই চলে আসবে। এরপর প্লাস ক্যালকুলেটরে যান, 1000 ভাগ চিহ্ন দিয়ে 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1.05 ব্র্যাকেট শেষ, এই 20 চাপ মারেন, সরাসরি এটা চলে আসবে, একসাথে এটা চলে আসবে। এরপর এই দুইটা যোগ করলে এটা 12.400 এর সাথে 50 গুণ করতে হবে, গুণ করলে 623 এত আসবে, আর 374.8 দুইটা যোগ করার পরে 1000 টাকা চলে আসছে। এটাই হচ্ছে বন্ড ভ্যালু। আশা করি বন্ড ভ্যালু সেমি অ্যানুয়াল হলে আপনারা কিভাবে বের করবেন সেটা জেনে গেলেন এবং আপনারা এটা প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে এই সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট কিভাবে পে করতে হয় সেটা আমরা জানলাম। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমি এটার উপর 3টা ক্লাস করেছি। আপনারা ধারাবাহিক ক্লাস অবশ্যই 1 নম্বর থেকে দেখে আসতে হবে এগুলো। আর বন্ড ভ্যালুয়েশন যারা প্রিলিমিনারিতে রয়েছেন হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে MBA-তে এখানে আছে, আবার যারা হিসাব বিজ্ঞান নিয়ে BBA পড়তেছেন অনার্স প্রথম বর্ষে এখানে আছে, যারা ব্যবস্থাপনা সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের BBA অনার্স দ্বিতীয় বর্ষে এই অধ্যায়টা রয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যায়, সবসময় পরীক্ষাতে আসে। আমি আজকে এটার একটা ছোট্ট আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করতেছি, যেটা আগে 1, 2, 3 ক্লাসের সাথে মিলবে না। এটা হচ্ছে নতুন আরেকটা নিয়ম, তেমন অঙ্কে থাকে না, তবে এটা 1 নম্বর প্রশ্নের মধ্যে থাকতে পারে, ছোট্ট হিসেবে থাকতে পারে, বা বি পার্টে অঙ্ক দিতে পারে। সেই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে কি, এই আমাদের অপরিশুদ্ধ বন্ডের মূল্যায়ন, অপরিশুদ্ধ বন্ডের মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ পারপিচুয়াল বন্ড, ভ্যালুয়েশন অফ পারপিচুয়াল বন্ড, এটা সম্পর্কে আমরা জানবো এবং এটা শিখবো। ছোট্ট একটা ক্লাস। এখানে দেখেন, অপরিশুদ্ধ শব্দের অর্থ পরিশোধ করতে হবে না। আমরা এর আগে যেটা করছি সেটার পরিশোধের একটা নির্দিষ্ট টাইম ছিল, এটা ম্যাচুরিটি ভ্যালু, বন্ডের মূল্যায়ন, এটা পরিশোধের একটা সময় ছিল, পরিশোধকাল ছিল, নির্দিষ্ট একটা মেয়াদ। আমরা 1, 2, 3 ক্লাস পর্যন্ত। আর এটা অপরিশুদ্ধ শব্দের অর্থ এটা পরিশোধ করতে হবে না, এটা কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না। অপরিশুদ্ধ বন্ডের মূল্যায়ন বলতে এই বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, সুনির্দিষ্ট কোনো মেয়াদ নেই। যে সুনির্দিষ্ট মেয়াদ না থাকলে সেটা অপরিশুদ্ধ বন্ড বলা হয়। যেমন সংজ্ঞাতে দেখেছে, দেখেন আপনারা যদি, আমি যদি আপনাদের সংজ্ঞাটা দেখাই, কি বলা হচ্ছে দেখেন, যে বন্ডের মেয়াদ থাকে না, কি থাকে না, যে বন্ডের মেয়াদ থাকবে না, কত বছর পরে পরিশোধ হবে সেটা থাকবে না, এবং কখনো বন্ডের মূল্য পরিশোধ করতে হয় না, এই বন্ডের দাম কখনো পরিশোধ করতে হবে না, হয় না, তাকে অপরিশুদ্ধ বন্ড বলে। তাহলে অপরিশুদ্ধ বন্ড কাকে বলে এটা মুখস্থ করে ফেলবেন, এগুলা 1 নম্বরের জন্য থাকে, পাশে সূত্রটা লিখে দিতে পারে। যে বন্ডের মেয়াদ থাকে না এবং কখনো বন্ডের মূল্য পরিশোধ করতে হয় না তাকে অপরিশুদ্ধ বন্ড বলা হয়। এটা হচ্ছে এর উত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য কনসুল নামক এক প্রকার অপরিশুদ্ধ বন্ড ইস্যু করে। যুক্তরাজ্য কনসুল নামে এক প্রকার বন্ড ইস্যু করেছিল, এরকম অপরিশুদ্ধ, যা কোনো পরিশুদ্ধ কোনো মেয়াদ ছিল না। হ্যাঁ, এটা কিন্তু প্রতি বছরের সুদ পাইতে, এটা হচ্ছে মূল বিষয়। এই বন্ড মূল্যায়নের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র ব্যবহৃত হয়। বন্ড এটা মূল্যায়নের জন্য কি সূত্র হয়? বন্ড ভ্যালু ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই আর, ইন্টারেস্টকে আর দ্বারা ভাগ করতে হবে। এই বন্ড মূল্যায়ন করতে গেলে আমাদের সূত্র হচ্ছে কি, ইন্টারেস্টকে আর দ্বারা ভাগ। এই বন্ড মূল্যায়ন করতে হলে যে সূত্রটা আমরা জানবো সেটা হচ্ছে ইন্টারেস্টকে কি দ্বারা ভাগ করতে হবে, আর দ্বারা ভাগ করতে হবে। বন্ড মূল্যায়নের সূত্র ইজি একটা সূত্র, আর কিছু নেই। বন্ড ভ্যালু ইকুয়াল, এই বন্ড ভ্যালু ইকুয়াল ইন্টারেস্টকে ভাগ হচ্ছে কি দ্বারা, আর দ্বারা ভাগ হচ্ছে, এটাই হচ্ছে সূত্র। ইন্টারেস্ট আমরা জানি, ইন্টারেস্ট মানে টোটাল ইন্টারেস্ট, কত ইন্টারেস্ট মোট দিচ্ছে সেটা আমরা কোয়েশ্চেন থেকে খুঁজে বের করব। আর মানে এটা ডিসকাউন্ট না, এটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা, এটা রেট কত সেটা বের করতে, ইন্টারেস্ট রেট, ডিসকাউন্ট রেট, ইন্টারেস্ট রেট আমরা যেটা জানি সেটাই। এই দুইটা বিষয় জানার পরে ইন্টারেস্টকে আর দ্বারা ভাগ করলে উত্তর বের হয়ে যায়। যেমন দেখেন এক্সাম্পল 2-তে, রফিক ইজ কনসিডারিং এ বন্ড ইন রূপালী ব্যাংক। রফিক রূপালী ব্যাংক থেকে একটি ব্যাংক ক্রয় করেছে। পেইং 100 টাকা ইন্টারেস্ট পার ইয়ার পুটেড ইন, মানে প্রত্যেক বছর 100 টাকা করে ইন্টারেস্ট রূপালী ব্যাংক ইন্টারেস্ট দেয় পার ইয়ার, প্রতি বছর 100 টাকা সুদ দেয়। ইন্টারেস্ট রেট ইজ 10%, সুদের হার কত পার্সেন্ট? 10%।
কম্পিউট দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্যায়ন নির্ণয় করা, কম্পিউট দ্য ভ্যালু অফ বন্ড, এই বন্ডের মূল্যায়ন করা। তাহলে এটা সূত্র কি দিয়েছে দেখেন, বন্ড ভ্যালু সমান আমাদের সুদের পরিমাণ কত, 100 টাকা। এই যে কোয়েশ্চেনে ছিল 100 টাকা, 100, এই 100 তারপর সূত্র অনুযায়ী ভাগ, আর এর মান হচ্ছে 10%। 10% সমান আমরা ইতিমধ্যে জানেছি 10কে 100 দিয়ে ভাগ করলে 0.10, তাহলে 10কে 100 দিয়ে ভাগ করলে 1000 টাকা। এটাই হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা এখানে যদি দেখি 10% শব্দের অর্থ হচ্ছে দেখি 10% সমান, আপনারা ক্যালকুলেটরকে 10 ভাগ চিহ্ন 100, 10কে 100 দিয়ে ভাগ করলে 0.10 বের হয়ে যাবে, 0.10 এটা বের হয়ে যাবে। তাহলে 0.10 100কে 0.10 দ্বারা ভাগ করলে এই ফলাফলটা আমরা পেয়ে গেলাম, 1000 টাকাটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মূলত বন্ড ভ্যালু, ছোট একটা অঙ্ক, যেটা অপরিশোধিত বন্ড। তাহলে যে বন্ডের কোনো সুনির্দিষ্ট মেয়াদ থাকে না এবং কখনো পরিশোধ করতে হয় না, সেটাকে অপরিশোধিত বন্ড বলা হয়। এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য কনসোল নামক এক প্রকার অপরিশোধিত বন্ড ইস্যু করে, এবং এই বন্ড ভ্যালু বের করার সূত্র হচ্ছে এটাই, ইন্টারেস্ট কার্ড দিয়ে বা আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখিয়ে দিলাম। ছোট্ট একটা অঙ্ক, আশা করি করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ বন্ড এর 5ম ক্লাস নিয়ে হাজির হচ্ছি। নতুন একটা রুলস নিয়ে আলোচনা করবো এখন, ভ্যালুয়েশন অফ বন্ড। আর এই অধ্যায়টা কোথায় কোথায় রয়েছে, এই অধ্যায়টা যদি আমি আপনাদেরকে বলি, এটা আপনারা যখন এই অধ্যায়টা যারা এমবিএ প্রিলিতে রয়েছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে তাদের রয়েছে, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা এমবিএ পড়তেছেন প্রিলিতে তাদের রয়েছে, যারা বিবিএ অনার্স পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে, যারা বিবিএ অনার্স ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, 3টা বিভাগের মধ্যে রয়েছে। আমি আজকে আপনাদের এইটার 5ম ক্লাস নিয়ে আলোচনা করতেছি। তাহলে আসুন, এখন যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে জিরো কুপন বন্ড নিয়ে আমরা আলোচনা করব। শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড, এগুলো মূলত বি পার্টে থাকে অঙ্কগুলো, আর কিছু থিওরিতে থাকে, 1 নম্বর পার্টের থিওরিতে সংজ্ঞাতে থাকে একে। এইখানে জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ড হলো কি, যে বন্ডের লিখিত মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, লিখিত মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম এবং সুদ প্রদান করা হয় না, তাকে শূন্য কুপন বন্ড বলা হয়। তাহলে শূন্য কুপন বন্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কি, এটা লিখিত মূল্য বেশি হবে, যেটা ফেস ভ্যালু বলা হয় লিখিত মূল্যকে, এবং বিক্রয় মূল্য, যেটা ইংরেজিতে সেলস ভ্যালু, এটা কম থাকবে। বিক্রয় মূল্য কম কিন্তু লিখিত মূল্য বা ফেস ভ্যালু সেটা বেশি। সেই জন্য সেখানে বলা হচ্ছে যে বন্ডের লিখিত মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম এবং সুদ প্রদান করা হয় না, তাকে শূন্য কুপন বন্ড বলা হয়। বাকিগুলো আপনারা পড়ে নেবেন, আমি মূলত মূল বিষয়টা জানালাম। এরপরে যদি আমরা যাই, আমরা এটার অঙ্ক নিয়ে এবং সাথে সাথে সূত্র দুইটাই একসাথে এটার মধ্যে আলোচনা করে ফেলবো, অঙ্ক এবং সূত্র। এক্সাম্পল 3 এটা নিয়ে আমরা মূলত আলোচনা করবো এখন। এক্সাম্পল 3 নিয়ে আমরা এখন যেটা সাপোজ, এখানে বলা হচ্ছে সাপোজ দ্যাট এমএম এন্টারপ্রাইজ ইজ এ জিরো কুপন বন্ড। এমএম এন্টারপ্রাইজের কি আছে, জিরো কুপন বন্ড রয়েছে, হ্যাভিং 10 ইয়ার ম্যাচুরিটি, এটার মেয়াদ পূর্তি হতে কত বছর লাগবে, 10 বছর লাগবে, অ্যান্ড টাকা 1000 ফেস ভ্যালু, এটার ফেস ভ্যালু বা লিখিত মূল্য, আমরা যেটা লিখিত মূল্য দেখেছিলাম সেটা লিখিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড মানে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 12%, সে আয় আশা করতেছে 12% পাবে। ক্যালকুলেট বন্ড ভ্যালু, বন্ড ভ্যালু নির্ণয় করা, এখানে বন্ড ভ্যালু বের করতে বলা হয়। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা যদি দেখি, আমরা এখানে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব যেটা হয় অন্য অঙ্কের মধ্যে ছিল না। কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এখানে এটার মধ্যে জিরো কুপন শব্দটা লেখা আছে, জিরো কুপন বন্ড। আর আমরা যেটা শিখেছি সেটা জিরো কুপন বন্ডের রুলসও শিখেছি। এটার মেয়াদ দেওয়া আছে 10 ইয়ার্স, ফেস ভ্যালু দেওয়া আছে, আর প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট এটা দেওয়া আছে। তা বের করতে হলে বলা হচ্ছে দেখি ক্যালকুলেট দ্য বন্ড ভ্যালু। এই জিরো কুপন শব্দ যদি জিরো থাকে, শব্দ জিরো কুপন থাকলে সেটা মূলত আমরা যেই নিয়মটা এখন শিখেছি, এই শূন্য কুপন বা জিরো কুপন বন্ড, এই যে জিরো কুপন বন্ড, এটার এই রুলস এটা হবে জিরো কুপন বন্ড। আর এটার মধ্যে লিখিত মূল্য ফেস ভ্যালু বেশি হবে, এবং আমরা যেটা বিক্রয় মূল্য যেটা দেওয়া হয় সেটা বাইর করবো, এটা ফেস ভ্যালু থেকে অবশ্যই কম হবে, এটা বের করবো বন্ড ভ্যালুর মাধ্যমে, সূত্রের মাধ্যমে। তাহলে এটা এই অঙ্কের মধ্যে যদি আমরা সূত্র দেখি, তাহলে আমাদের সূত্র হচ্ছে কিরকম,
আমরা সূত্র দেখতেছি যে বন্ড ভ্যালু সমান, এই যে বন্ড ভ্যালু সমান ম্যাচুরিটি ভ্যালু এমবি কে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন দিয়ে ভাগ। এটাই হচ্ছে মূলত জিরো কুপন বন্ডের সূত্র। ম্যাচুরিটি ভ্যালু এমবি কে 1 প্লাস এই এমবি কে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন দিয়ে ভাগ। তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালু মানে ফেস ভ্যালু, যেটা ফেস ভ্যালু এটা আমরা আগে শিখেছিলাম। ফেস ভ্যালু যে কথা, ম্যাচুরিটি ভ্যালু একই কথা, রিডেম ভ্যালু একই কথা, পার ভ্যালু একই কথা। এই 1000 টাকা হচ্ছে ফেস ভ্যালু, সেই জন্য ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু 1000 টাকা এটা রেখে দিয়েছে। আর প্রত্যাশিত রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, আর এর মান বা ইন্টারেস্ট রেটের মান হচ্ছে 12%। 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12। আমরা আপনাদের দেখিয়েছিলাম 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12 হয়। ইয়ার এন এর মান হচ্ছে 10 ইয়ার। মেয়াদ পূর্তি হতে কত বছর সময় লাগবে? 10 বছর। এন এর মান হচ্ছে 10। এখন সূত্রের মান বসে দেন। এই এমবির মান 1000 বসে গেছে। আর 1 প্লাস আর, আমরা জানি 1 প্লাস আর এর মান 1 এর সাথে 0.12 যোগ করলে, তাহলে 1 এখানে একসাথে এটা যোগ করে দেখিয়ে দিয়েছে। আমরা যেটা আগে আমরা বলছিলাম ওইখানে আমরা এভাবে লিখতে পারি, এটা ব্র্যাকেট 1 প্লাস 0.10, 1 প্লাস 0.10, এটা যোগফলটাই মূলত 1 প্লাস 0.10 এর যোগফলটা হচ্ছে যে এই 0.10 0.12, হ্যাঁ 0.12, এটার যোগফলটাই হচ্ছে মূলত একসাথে 1.12। এটার যোগফলটা এখানে 1.12 একসাথে লিখে দিয়েছে। আর একসাথে লিখে দিলে 1.12 হয়। তাহলে 1000কে 1.12 দিয়ে ভাগ করে এন এর মান হচ্ছে কত? 10। আমাদের এই ইয়ার এন এর মান হচ্ছে 10, এই 10। তাহলে ক্যালকুলেটারে যখন আপনারা তুলবেন, ক্যালকুলেটারে প্রথমে 1000 তুলতে হবে। তাহলে আমি মুখে যদি বুঝি ক্যালকুলেটার 1000 ভাগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ক্যালকুলেটার থেকে 1.12 এভাবে লিখতে পারেন, অথবা 1 প্লাস 12 এটা এভাবে লিখতে পারেন। দুটা লিখে ফার্স্ট ব্র্যাকেট শেষ, আর পাওয়ার হবে 10। পাওয়ার চিহ্নটা আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পাওয়ার চিহ্ন, ক্যালকুলেটারে যে পাওয়ার চিহ্নটা আছে সেটা হচ্ছে মূলত এরকমের একটা চিহ্ন আছে। ক্যালকুলেটার এরকম একটা চিহ্ন আছে উপরের দিকে, দেখবেন এটাই হচ্ছে পাওয়ার চিহ্ন। এটা চাপ মারার পরে, এই চিহ্নটা চাপ মারার পরে যখন আপনি 10 এটা দিবেন, 10 দেওয়ার পরে সমান চিহ্ন দিলে তখন এই ফলাফলটা চলে আসবে। হ্যাঁ, একসাথে এই 322 এই ফলাফলটা একসাথে চলে আসবে। কখন আসবে? আপনি যখন ক্যালকুলেটারে 1000 তুলবে, 1000 তারপর ভাগ চিহ্ন 1.12 এই পাওয়ার চিহ্ন এটা চাপ, তারপর 10 এটা দেওয়ার পরে যখন সমান দিবেন, সমান দেওয়ার পরে সরাসরি এই 322 এই টাকাটা সরাসরি চলে আসবে। আর এটাই হচ্ছে 3.108। এটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট শুরু 1.12 দিয়ে পাওয়ার 10 দিলে তখন এর এই অংশটার মানটা শুধু এটা আসবে। আবার 1000 গিরা দিয়ে ভাগ করলে 322টাই আসবে। আশা করি বোঝা গেলেন। আপনারা এই অঙ্কটা করে ফেলবেন। আমি এই বন্ড ভ্যালুর, আমরা ইতিমধ্যে যে বন্ড ভ্যালু 3 রকমের বন্ড ভ্যালু শিখেছি, এগুলো নিয়ে এখন ইয়ার কোয়েশ্চেনে যাব। এরপরে আমরা অন্যান্য কোয়েশ্চেনগুলো দেখব, বাকি কি কি আছে রুলসগুলো দেখব। ওকে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের 6 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এটার একটা অঙ্ক করব, বড় একটা অঙ্ক করব সি পার্টে বন্ড ভ্যালুয়েশনে, যেটা আমরা প্রথম ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম। ওই রকম একটা আমি অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। আর এই অঙ্কটা বিশেষ করে যারা এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তে তাদের প্রিলিতে রয়েছে, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা পড়তে তাদের ফার্স্ট ইয়ার রয়েছে, বিবিএ অনার্স ম্যানেজমেন্ট সাবজেক্ট যারা নিয়েছে তারা সেকেন্ড ইয়ার রয়েছে। বিজনেস ফিনান্স বইয়ের মধ্যে বন্ড ভ্যালুয়েশন অফ বন্ড বা বন্ডের মূল্যায়ন, একটা আমি সি পার্টের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা নিয়ে আমি আপনাদের সামনে এই অঙ্কটা নিয়ে সি পার্টের এই অঙ্কটা আলোচনা করব। প্রবলেম C1. Applied software has 1000 par value, 1000 par value bond। তাহলে এখানে আছে পার ভ্যালু। আমরা পার ভ্যালু সম্পর্কে জানতাম। পার ভ্যালু মিনস হচ্ছে যে কি, মানে ম্যাচুরিটি ভ্যালু এমবি কে পার ভ্যালু বলে। পার ভ্যালু ভিন্ন ভিন্ন নামগুলো আমরা শিখেছি ইতিমধ্যে 1 নম্বর ক্লাসে। তাহলে 1000 টাকা পার ভ্যালু। বন্ড আউটস্ট্যান্ডিং এট 12% ইন্টারেস্ট। সুদের হার কত পার্সেন্ট? 12%। সুদের হার হচ্ছে 12% ইন্টারেস্ট রেট, 12% ইন্টারেস্ট। তারপর আছে কি, দ্য বন্ড উইল ম্যাচিউর ইন 25 ইয়ার। বন্ড মেয়াদ পূর্তি হতে কত বছর লাগবে? ম্যাচিউর হচ্ছে যে বন্ড ম্যাচিউর হবে, যে বন্ড ম্যাচিউর উইল বি ইন 25 ইয়ার্স। 25 বছরে ম্যাচিউর হবে। 25 বছর পর এটা ম্যাচিউর হবে, মানে মেয়াদ পূর্ণ হবে, এটা পরিপূর্ণ হবে। এরপর বলা হচ্ছে কম্পিউট দ্য কারেন্ট প্রাইস। কম্পিউট মানে নির্ণয় করো, দ্য কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড। বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো, তার মানে বন্ড ভ্যালুয়েশন করো। বন্ড কারেন্ট প্রাইস যে কথা, বন্ড ভ্যালুয়েশন একই কথা। কিভাবে করতে? ইফ দ্য প্রেজেন্ট ইল টু ম্যাচুরিটি ইজ, বলা হচ্ছে ইফ দ্য প্রেজেন্ট ইল টু ম্যাচুরিটি ইজ, যদি বর্তমান ম্যাচুরিটি কি হয়, ম্যাচুরিটি হতে
বা আয়ের হার 11% যদি হয় স্বাভাবিক আয়ের হার, বর্তমানে যেটা আয় হবে সেটা 11% হলে কি হবে এতে, আবার বিতে হচ্ছে 13%, সিতে হচ্ছে 16%। এমনি আমাদের যেখানে যেটা আছে এটা হচ্ছে 12%, বর্তমানে এটা গায়ে লিখিত মূল্য আছে 12%, বলা হচ্ছে এতে 11% আয় করলে সেই রকম এটার বন্ড ভ্যালু কত হবে, আবার 13% হলে বন্ড ভ্যালু কত হবে, 16% হলে বন্ড ভ্যালু কিরকম হবে। এই তিনটা পার্সেন্টেজ দিয়ে আমাদেরকে বন্ড ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা অঙ্কের যে নিয়মে করছিলাম আগে যেটা আলোচনা করি সেখানে শুধুমাত্র একটাই পার্সেন্ট ছিল। আমি যদি আপনাদের সেই অঙ্কটা দেখাই, এই অঙ্কটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এই এক্সাম্পল 1, এই যে এক্সাম্পল 1, এই অঙ্কটাই আমি আলোচনা করেছিলাম আপনাদেরকে। এখানে শুধুমাত্র 10% ইন্টারেস্ট, কুপন ইন্টারেস্ট রেট ছিল 10%। আর আমরা এখন যে অঙ্কটা নির্ভ, এখানে পার্সেন্ট প্রশ্নের মধ্যে 12% আছে, কিন্তু বের করতে বলা হচ্ছে 11% দিয়ে, 13% দিয়ে, 16%, তিনটা পার্সেন্ট দিয়ে আয় বের করতে বলা হচ্ছে। এইরকম যখন অঙ্ক হবে তখন আমরা এই 12% কি কোথায় ব্যবহার করব, এই 11% অথবা 13% অথবা 16% কোথায় ব্যবহার করবো সেটা আমরা জানবো। তাহলে আমরা প্রথম এ নম্বরের কাজটা 11%-এর কাজটা করব। এটা করতে গেলে আমাদের যে বিষয় সূত্রটা আমরা যেটা জানি, বন্ড ভ্যালু সূত্র হচ্ছে বন্ড ভ্যালু ইন্টারেস্ট, আমরা জানি ইন্টারেস্ট 1 - 1 ভাগ আইন হোল টু দি পাওয়ার আর। এটা সূত্র আমরা ইতিমধ্যে শিখেছি, আমি এগুলো আবার মুছে দিই। এই বন্ড ভ্যালু ইকুয়াল ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট 1 বিয়োগ 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ডিভাইড বাই আর প্লাস এমবি ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটাই হচ্ছে মূলত বন্ড ভ্যালুর সূত্র। এখানে আমাদের ইন্টারেস্টটা বের করতে হবে প্রথম। আমি আপনাদের দেখে ইন্টারেস্ট বের করার জন্য ইন্টারেস্ট মূলত ফেস ভ্যালুর বের করতে হয়, যে ফেস ভ্যালু বা পার ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু, এখানে পার ভ্যালু লেখা আছে, এটার উপর ইন্টারেস্ট বের করতে হবে। যে ইন্টারেস্ট 1000 ইন্টু 12%, ওই ফেস ভ্যালুর ইন্টারেস্ট, ফেস ভ্যালু পার্সেন্ট, মূল পার্সেন্ট যেটা সেটার উপর দিয়ে বের করতে, মূল পার্সেন্ট হচ্ছে 12, তাহলে 1000-এর 12% হচ্ছে 120 টাকা, তাহলে ইন্টারেস্ট বের হয়ে গেল 120 টাকা। আর আমরা এমবি ম্যাচুরিটি ভ্যালু কত 1000, এই যে পার ভ্যালু আমরা আগেই বলেছিলাম, পার ভ্যালু মানে ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু বা রিডাম্বেবল ভ্যালু বা রিকভারি ভ্যালু সবগুলো একই কথা, তার নাম হচ্ছে মূলত এমবি। ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1000 টাকা, এটা পাইলাম, দুইটা পাইলাম, তাহলে এমবি পাইলাম, ইন্টারেস্ট পাইলাম। আর এর মান আর হবে যে এখন 11%, এটাই হবে যে আর এর মান, এই 11% এটাই আর দেখাতে হবে, 11% এটা আর এর মান বা পয়েন্ট, আমরা এটাকে অন্যভাবে করব 0.11, 100-কে এখানে এখানে যদি দেখায়, এটা লেখা নাই অঙ্কের মধ্যে। 11% মানে 11-কে 100 দিয়ে ভাগ, 11 ভাগ 100, 100 শতকরা 100 সমান হবে 0.11, এটা আর এর মান, এটা আর এর মান। 11% থেকে আমরা মূলত এটা 0.11 বের করছি, 11-কে 11 দিয়ে ভাগ করে 0.11 বের করছি। এরপর ইয়ার হবে মেয়াদ পূর্তি হতে, যে 25 ইয়ার, এন এর মান 25 ইয়ার, এইটা 25 ইয়ার। এই হলো মূলত মানগুলো বসানো হলো। মনে রাখতে হবে এইরকম যদি ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, এমনি বই এই পার ভ্যালু তো আছে, ওইটার ইন্টারেস্ট হচ্ছে 12%, আবার নতুন 11% দিয়ে যদি করতে বলে তখন আমরা মূলত আর এর মান 11%, আর এর মানটা চেঞ্জ হবে সব জায়গায়, আর এর মান চেঞ্জ হবে, বাকি সবগুলো একই থাকবে। তাহলে দেখেন মানগুলো বসছে কিনা। এই যে ইন্টারেস্ট 120 টাকা, যেটা আমরা 120 টাকা দেখলাম, 120 টাকায় ইন্টারেস্ট 120 টাকা বসে দিচ্ছে। তারপর 1, এই যে 1 - 1 ভাগ 1 প্লাস 0.1 এর সাথে 0.11 যোগ করলে, 1 এর সাথে 0.11 যোগ করলে 1.11, এটা আমরা জানি, ইতিমধ্যে দেখেছি। তারপর আমি আপনাদের লিখে দিচ্ছি জিনিসটা, এটা হচ্ছে 1 ব্র্যাকেটে 1 প্লাস 0.11 ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট শেষ। এই যে 1 এর সাথে 0.11 যোগ করলে 1.11 এটা বের হবে। আশা করি এটা বুঝতেছেন কিভাবে হচ্ছে। আর এন, এই যে এন এর মান হচ্ছে ইয়ার হচ্ছে কত 25 ইয়ার, এই যে 25 ইয়ার। আমরা বাঘ আর এর মান, আর মানে 11%, এই যে আর এর মান এটাই 0.11। তাহলে এই অংশটা যাওয়ার পরে, প্রথম অংশটা যাওয়ার পরে আমরা মূলত আবার এমবির মান হচ্ছে 1000, এই যে কোয়েশ্চনে দেওয়া আছে 1000 বসে গেলে এখানে আবার 1 প্লাস আর মানে 1.11, এন এর মান হচ্ছে 25। এখন ক্যালকুলেটর দিয়ে আপনাদের এই অংশটা করে ফেলতে হবে, করে বাই করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। প্রথমত 1 বিয়োগ 1 ভাগ 20, এই নিচের এই অংশটা আমরা এখন ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। দেখেন 1 বিয়োগ 1, তারপর ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.11 ব্র্যাকেট শেষ, 0.11 পরে ব্র্যাকেট শেষ, এরপর পাওয়ার চিহ্ন। এই ক্যালকুলেটরে পাওয়ার চিহ্ন হবে যে এইটাই, অন্য ক্যালকুলেটরে হচ্ছে অন্যভাবে হয়, এটা আমি দেখাইছিলাম এর আগের ক্লাসে। এইটা পাওয়ার চিহ্ন হচ্ছে যে এটাই, পাওয়ার হচ্ছে 25 ইয়ার্স। এটা দেওয়ার পরে আমরা এখন সমান দিব, সমান দিলে এই ফলাফলটা আসছে 0.926 ফলাফলটা আসছে।
এরপরে আমরা যে অংশটা করেছি উপরের এই অংশ পর্যন্ত করেছি 1 বিয়োগে এরপর ভাগ আবার 11 ভাগ 11 ভাগ 0.11 তাহলে আসছে কত 8.42 8.42 এই মানটা আসছে। এখন এটা আসার পরে কি করতে হবে আমরা তাহলে এখন পাইলাম তো কোনটা এই 8.42 একসাথে এটার সাথে আবার ইন্টারেস্ট 120 গুণ করতে হবে গুণ 120 গুণ 120 গুণ করলে যে ফলাফলটা আসে কত সেটা আসছে 1010.60। তাহলে আমরা যদি ক্যালকুলেটর দেখি 1010.60 স্যার এটা আবার এদিকে কি হবে 1000কে 1.1 দিয়ে ভাগ করতে হবে সেকেন্ডটা আমি এটা ডিলিট করতেছি এমবির মান 1000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.11 ব্র্যাকেট শেষ পাওয়ার 25 ইয়ার্স তাহলে সমান কত আসছে 73.60 দেখি আমাদের এই 73.60 তাহলে এখন দুইটা যোগ করতে হয় এই দুইটা যোগ করলে 1084.21 তাহলে বন্ড ভ্যালু বের হয়ে গেল এ নম্বরের কাজ বের হয়ে গেল। এখন একইভাবে আমাদের বি নম্বরের কাজটা করতে হবে একইভাবে আমরা বি নম্বরের কাজটা করব এখন দিব যে 13% মূলত এই আর এর মান এটা 11 এর জায়গায় 13% হবে এটাই চেঞ্জ হবে বাকি কিছুই চেঞ্জ হবে বাকি সবকিছু ঠিক থাকবে তার মানে 11 যেটা আছে সেটা হবে 13 11 এখানে আছে আর এখানে যেখানে আর আছে সেখানে 13 লিখতে হবে দেখেন দেখছি কিনা পয়েন্ট আমরা যদি যাই এই দেখেন এই যে আর এর মান 13 এই এমবি 1000 ঠিক আছে ইন্টারেস্ট 1000 12% 120 আর এর মান 13% এন এর মান 25 এই এখন আর এই যে এখানে আর যেখানে আছে পয়েন্ট 13 যোগ করে 1.13 আর এর মান 13 আর এর মান 13 মূলত আর স্যার আর কিছু নেই এরপর ক্যালকুলেটর দিয়ে আমি দেখাই দিছি করে ফেলবেন দুইটা গেল। তৃতীয় নম্বরটা যদি দেখি কত পার্সেন্ট বলছে 16% তাহলে আর এর মান এখন 16 বলবো 0.16 16কে 100 দিয়ে ভাগ করলে 0.16 যে আর এর মান হবে 16% বাকি তিনটা ঠিক আছে এটাও ঠিক আছে এন এর মান 25 ইয়ার্সও ঠিক আছে দেখেন আর এর মান 16 এর সাথে 16 হলো 1.16 এই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন 1616 তাহলে তিনটা বিষয় একই এই এই জাতীয় কখন হবে যখন ইন্টারেস্টের রেট যদি চেঞ্জ হয় ইন্টারেস্টের রেট যদি এরকম চেঞ্জ হয় তখন আর এর মান আগেরটা না হয়ে এটা না হয়ে চেঞ্জ হলে এটা হবে কিন্তু ইন্টারেস্ট বের করতে হবে 12% দিয়ে এই গেল আরেকটা অঙ্ক বড় অঙ্ক আশা করি এটা আপনারা করে ফেলবেন এখানে তিনটায় একটা অঙ্কের মধ্যে তিনটা বিষয় রয়েছে ওকে আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ বন্ডের সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি ভ্যালুয়েশন অফ বন্ড বা বন্ডের মূল্যায়ন যেটা বিবিএ এমবিএ প্রিলিমিনারিতে রয়েছে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা পড়তেছেন তাদের বিবিএ অনার্সে রয়েছে যারা অ্যাকাউন্টিং সাবজেক্টে অ্যাকাউন্ট নিয়ে পড়তেছেন প্রথম বর্ষে ফার্স্ট ইয়ার এবং বিবিএ অনার্সে রয়েছে ম্যানেজমেন্টে যারা সেকেন্ড ইয়ার পড়তেছেন এই বিজনেস ফিনান্স বইয়ে এই অধ্যায়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সবসময় প্রতি বছর অঙ্ক এখান থেকে আসে আমি এটার আজকে ক্লাস সপ্তম ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ক্লাস 7 তাহলে আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটা আজকে হচ্ছে প্রবলেম 4 এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো আমি আপনাদের সামনে এখানে বেশ বড় অঙ্ক এটা বেশ কিছু বন্ড আছে আমরা যদি কোয়েশ্চেনটা দেখি এটা কোয়েশ্চেন সম্পর্কে যদি একটু আপনাদের আলোচনা ধারণা দিই বুঝে যাবেন এটা অঙ্কগুলো করলে বুঝে যাবেন বন্ড ভ্যালুয়েশন বলা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট সুদ হচ্ছে বাৎসরিক ইন্টারেস্ট সুদে বন্ড নির্ণয় করতে হবে বন্ড ভ্যালুয়েশন সুদের পরিমাণ হচ্ছে অ্যানুয়াল মানে বাৎসরিক ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য বন্ড প্রত্যেক বন্ডের মূল্য নির্ণয় করতে হবে এখানে এই যে বন্ড কয়টা আছে বন্ড মূলত এ বি সি ডি ই 5টা বন্ড আছে টোটাল 5টা বন্ডের নাম দিয়েছে এ বি সি ডি ই এই 5টা বন্ডের মূল্য নির্ণয় করতে হবে শো ইন দ্য ফলোইং টেবল নিচে যে টেবল এটা পুরো একটা টেবল এই টেবলে দিয়েছে সব বন্ডের 5টা বন্ডের মূল্য অল অল অফ হুইচ পে ইন্টারেস্ট অ্যানুয়ালি সবগুলো সুদ দেওয়া হচ্ছে সুদ পরিশোধ করা হচ্ছে বছরের সুদ একবারে পরিশোধ করা ইন্টারেস্ট পে অ্যানুয়ালি তাহলে অল অল অফ হুইচ পে ইন্টারেস্ট অ্যানুয়ালি সুদ বছরে একবার দেয় আমরা অ্যানুয়ালি শিখেছি সেমি অ্যানুয়ালি শিখেছি এটা অ্যানুয়ালি তাহলে আমরা এখানে কি কি আছে পার ভ্যালু মিনস আমরা জানি এটাকে ম্যাচুরিটি ভ্যালু বলা হয় পার ভ্যালু যেটা আমরা বি লিখি এটা পার ভ্যালু বন্ডের জন্য 1000 বির জন্য 1000 সির জন্য 100 ডির জন্য 500 এবং ইর জন্য 1000 কুপন ইন্টারেস্ট রেট সুদের হার কুপন ইন্টারেস্ট রেট মূলত পার ভ্যালুর উপর এই পার ভ্যালুর উপর এই সুদের হারগুলো নির্ণয় করতে হয় কুপন ইন্টারেস্ট রেট অলওয়েজ পার ভ্যালু 14 8 10 16 এবং 12 পাঁচটার জন্য 5টা ইন্টারেস্ট রেট ইয়ার অফ ম্যাচুরিটি মেয়াদ করতে হবে এন এর মান এটা এন এর মান 20 বছর 16 বছর 8 বছর 13 বছর 10 বছর
আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে আর এর মান। রিকোয়ার্ড রিটার্ন যখন থাকবে সেটা আর এর মান। আর এর মান হচ্ছে 12, 8, 13, 18, 10। এই 5টা 1, 2, 3, 4 4টা আছে এবং বন্ডের নাম দিয়েছে। এইগুলোর ভিত্তিতে আমাদের ক্যালকুলেট অফ দ্য ভ্যালু অফ ইচ বন্ড, প্রতিটি বন্ড, এই যে ABCDE, এই 5টা বন্ডের দাম বের করতে হবে। মূলত একটা বন্ডের মূল্য বের করা যেরকম 5টার বন্ডের মূল্য বের করা একই রকম। আমি আপনাদের যদি এই বন্ড এই বন্ড সম্পর্কে যদি এটা বের করে ফেলি, এই একটা বের করে ফেললে বাকি সবগুলো আপনারা নিজেরা করে ফেলবে। যেরকম BCDE একই রকম। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে এর মধ্যে এমবির মান, পার ভ্যালু মানে এমবি আমরা জানি এটা 1000 টাকা। আর এটা হচ্ছে 1000 টাকার উপর 14% সুদ বের করতে হবে ইন্টারেস্ট। কুপন ইন্টারেস্ট রেট মূলত পার ভ্যালুর উপর নির্ণয় করতে হয় বা ফেস ভ্যালুর উপর অথবা ম্যাচুরিটি ভ্যালুর উপর নির্ণয় করতে হয়। 1000 টাকা 14% যখন আমরা বের করবো 140 টাকা বের হবে। 1000 ইন্টু 14%, 140। নাম্বার অফ ইয়ার অফ ম্যাচুরিটি এন এর মান হবে 20, ইয়ার হবে 20, এন এর মান। আর রিকোয়ার্ড রেট মানে আর এর মান হবে 12%, 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12। এইটাই হচ্ছে মূলত সব ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমরা সূত্রে যদি দেখি এগুলো আছে, দেখেন এই যে ইন্টারেস্ট রেট 14%, এটাই কুপন ইন্টারেস্ট রেট। সিআর মানে কুপন ইন্টারেস্ট রেট বা শুধু ইন্টারেস্ট রেট দিতে পারবেন 14। তারপর তাহলে আমরা এখানে সিআর এর মান 14%, যেটা আমরা এই যে কুপন ইন্টারেস্ট রেট 14%, এটা বসে গেছে। ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা, আমরা এখানে দেখেছিলাম পার ভ্যালু যে কথা ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা। এটা ইন্টারেস্ট আমি বলেছিলাম ইন্টারেস্ট বের করতে হবে, মূলত কুপন ইন্টারেস্ট রেট দেওয়া থাকলে 1000 টাকার উপর 14% বের করতে হবে। 1000 টাকার 14%, এই যে ইন্টারেস্ট 1000 টাকার 14%, 140 টাকা। 140 টাকা বের হয়েছে। এবং আর এর মান হবে যে এইটাই, এই রেট, এটার রিকোয়ার্ড রেট, এটা হচ্ছে আর এর মান। রিকোয়ার্ড রেট থাকবে তখন এটা আর মান, এটা যখন থাকবে না তখন আর এর মান এটাই হবে, কুপন ইন্টারেস্ট রেট এটা হবে যদি এটা রিকোয়ার্ড রেট না থাকে। এটাই তখন রিকোয়ার্ড রেট, সেম যেটা আমরা ক্লাস 2তে দেখেছি, 2য় নম্বর ক্লাসে দেখেছি। 12% মানে 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12। আমরা যদি ক্যালকুলেটার একটা দেখে আপনার, এই 12%কে 100 দিয়ে 12 ভাগ 100 ভাগ 112কে 100 দিয়ে ভাগ করলো 0.12, এই যে 0.12 চলে আসছে। 0.12 চলে আসছে, দেখে ফেলছেন এটা। এরপরে যদি আমরা যাই তাহলে ইয়ার, এন এর মান হচ্ছে ইয়ার হচ্ছে কত বছর? ইয়ার হচ্ছে যে আমাদের যে কুপন ইয়ার টু ম্যাচুরিটি হচ্ছে কত? 20 বছর। এন এর মান 20। তাহলে এই নোটগুলো আমাদের করে ফেলার পর আমাদের কাজ হচ্ছে সূত্রের মান বসিয়ে দেওয়া। সূত্র যেটা আমরা ইতিমধ্যে দেখেছি, সূত্র আমরা অনেকগুলো কয়েকটা ক্লাস করেছি ইতিমধ্যে এর উপর। এই যে সূত্র দেখি, ইন্টারেস্ট 1 মাইনাস 1 মাইনাস ভাগ হোল টু দি পাওয়ার 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা। এরপর আবার আর দিয়ে ভাগ হবে, প্লাস এই যে প্লাস এমবি ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এবার মান বসে দেন। ইন্টারেস্টের হচ্ছে কত? ইন্টারেস্ট বসাতে হবে 140 টাকা ইন্টারেস্ট, এটা বসে গেছে। তারপর আমাদের 1 মাইনাস 1 প্লাস আর এর মান হচ্ছে এই যে এটা আর এর মান, এই আর এর মান, আর এর মান হচ্ছে 12%, এই 12% বসে গেছে। তারপর এন হচ্ছে 20 বছর, এই যে 20 এটা বসে গেছে। আবার আর এর মান, এখানেও আর এর মান 12 বসছে, এখানেও আর এর মান 12 বসছে, এখানেও আর এর মান 12 আসছে, এন এর মান 20 বসছে, যেগুলো আবার আর এমবির মান 1000 বসে গেছে। সব কিছু বসার পরে ক্যালকুলেটর দিয়ে আপনাদের মূলত করে ফেললে এই ফলাফলটা বের হয়ে যাবে। কোনটা? 1149.39 টাকাটা বের হয়ে যাবে। আমি যদি আপনাদের দেখে ক্যালকুলেটর দিয়ে, এই যে, তাহলে এটা ক্যালকুলেটরের মধ্যে আছে দেখি 140, এটা থাক। আমি প্রথমত এই অংশটা করবো, অংশ করবো 1 মাইনাস 1, এটা 1 মাইনাস 1 মাইনাস 1। এরপর 1 মাইনাস 1 এর পরে কি আছে? 1 মাইনাস 1, এরপর বাঘ চিহ্ন, এই যে বাঘ চিহ্ন, এটা বাঘ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 12 মানে 0.12 ব্র্যাকেট শেষ, পাওয়ার বছর কত? বছর হচ্ছে যে 20, এই যে 20 বছর, 20 দেওয়ার পরে 20 দেওয়ার পরে সমান দিলাম। সমান দিলে এই ফলাফলটা চলে আসছে। এই ফলাফলটা চলে আসার পরে আমাদের কি করতে হবে? 8, 9, 6, এই ফলাফলটা চলে আসছে। এই ফলাফলটা আসার পরে আবার 0.12 দিয়ে ভাগ করতে হবে। 0.12 দিয়ে আমরা এই উপরের অংশ পর্যন্ত করেছি, এখন 0.12 দিয়ে ভাগ, পয়েন্ট ভাগ 0.12 দিয়ে ভাগ করার পরে 7.7.469 এটা চলে আসছে। দেখি আছে কিনা, এই যে 7.769। এরপর এর সাথে 140 গুণ করতে হবে, গুণ 140 গুণ 140।
140 গুণ করার পরে 1045 টাকা চলে আসছে সামথিং, 1045 দশমিক এই সামথিং 72 এটা চলে আসছে। আর এটা যদি আমরা বের করে ফেলি একসাথে, যদি এইভাবে বের করি 1000 কে ক্যালকুলেটার 1000 প্রথম তুলবো আমরা, 1000 ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই যে আমরা যদি দেখি 1000 এটা লিখলাম, এরপর ভাগ চিহ্ন এটা, এরপর ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1.12, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.12 ব্র্যাকেট শেষ, পাওয়ার 20 বছর ছিল মনে না, পাওয়ার 20, এই যে 20 পাওয়ার 20 দেওয়ার পরে এই যে 103.66 চলে আসছে। এটা মিলছে কিনা দেখি, 103.66 সাত ধরেছে, তাহলে দুইটা যোগ করে ফেলেন, 1045.72 103.66 যোগ করার পরে 1149.39। তাহলে আমরা এই বন্ডের এটা বের করে ফেলছি। একইভাবে বি সি ডি ই সবগুলাই করে ফেলতে হবে, মানে এক কাজটা 5 বার করতে হবে বারবার। দেখেন করেছে। এবার আর এর মান কত হবে, মূলত আর এর মানটা চেঞ্জ হবে, যে সবগুলো ঠিক থাকবে, এবার আর এর মান হবে যে 8%, আর বাকি সব ঠিক। এই যে এই কোয়েশনের মধ্যে সির মান, এমবির মান, ইন্টারেস্টের মান সব ঠিক হবে, সেখানে আর 12 জায়গায়, এই 12 জায়গায় 8% হবে, 8কে 100 দিয়ে ভাগ 0.80, এই যে তাহলে এই বি নম্বরে আমার একটু করে ভুল হয়ে গেছে, এটা খেয়াল করে নেয়। বি নম্বরে পার ভ্যালু আছে 1000, কুপন ইন্টারেস্ট রেট, এই কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, 1000-এর উপর 8% বের করতে হবে। তারপর 80 টাকা বের হবে, ইয়ার টু ম্যাচুরিটি, এন এর মান 16 বছর। আর রিকোয়ার্ড রেট এটা আর এর মানও আবার 8%, যেটা যেহেতু আর দুইটাই 8, এইটাই আর ইন্টারেস্টও বের করতে হবে আর 8%, আবার আর এর মানও হচ্ছে 8, দুইটাই 8। আর ওটা ছিল ইন্টারেস্ট হচ্ছে 14, আর এর মান ছিল যে আগেরটা 12। তাহলে এখন এটা যদি আমরা দেখি, ওই যে ইন্টারেস্ট 1000 টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 8%, 8%.08, 1000 টাকার 8% হবে যে 80 টাকা বের হয়েছে, এমবির মান হচ্ছে 1000 টাকা, আর এর মান 8%.08। তাহলে দুটাই যেহেতু 8 8, তাহলে কেন আর এর মানে 8, ইন্টারেস্ট 8। আশা করি বোঝা গেছে এটা, আমার আগে একটু এটা খেয়াল করি নাই। তাহলে এখন এই আর এর মান আমরা মান 0.8, আর ইয়ার হচ্ছে কত, ইয়ার যদি দেখি ইয়ারের মান হচ্ছে যে 16, এই যে 16। আবার আমরা কোয়েশনে দেখতে পারি ইয়ারের মান কত, এই যে ইয়ার অফ ম্যাচুরিটি দ্বিতীয় বর্ষ হচ্ছে যে 16, তাহলে 16 বসাতে হবে, 16 দিয়ে এই কাজটা ক্যালকুলেশন এটা করে ফেলছে। আর তৃতীয়টা যদি দেখি আমরা, আর এর মান কত, তৃতীয় এর মান হবে ইন্টারেস্ট বের করতে হবে 10%, আর এর মান হবে 13%, এই ইন্টারেস্ট 10%, আর এর মান 13%, ইয়ার হবে 8%, আর পার ভ্যালু 100 টাকা, এটা হচ্ছে আবার এটা 100 টাকার উপর করতে হবে, 1000 নয় 103। দেখি সি নম্বরে যে আর সি আর এর মান 110%, এমবির মান 100, ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, 10% 10 টাকা, আর এর মান 13%.13, এন হচ্ছে 8। তাহলে এই সূত্রের মান বসায় আপনারা করে ফেলতে পারবেন। এরপর যদি দেখি তৃতীয় নম্বর উপরে, চতুর্থ নম্বর, এটা পার ভ্যালু হচ্ছে এমবির মান হচ্ছে 500 টাকা, ইন্টারেস্ট বের করতে হবে এই 500 টাকার উপর 16%, 516 80 টাকা। তারপর এটা হবে ইয়ার হবে 13 বছর, আর রিকোয়ার্ড রেট আর এর মান হবে 18 বা 0.18। দেখি মিলিয়েছে কিনা এরকম। সিডি এই যে সিআর ইন্টারেস্ট রেট হচ্ছে 16% বা 0.16, ম্যাচুরিটি ভ্যালু 50, ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা, 16% 80 টাকা, আর এর মান 18% বা 0.18, এর মান 13%। এই সূত্রে মান বসে দেন, কাজ হয়ে যাবে। একইভাবে বাকিটাও সেম। বাকিটা যদি দেখি কিরকম, আমি ওখানে দেখি বলে দিব, আর নিজেরা করে হবে। এমবির মান 1000, ম্যাচুরিটি ভ্যালু 1000, কুপন রেট 12%, 1000 12% 120 টাকা বের হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে 120, ইয়ার হচ্ছে 10, আর রিকোয়ার্ড রেট হচ্ছে 10% বা 0.10, যেটা আর এর মান। আশা করি এই অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন, একটা জানলে সবগুলা করে ফেলতে পারবেন, যেহেতু এখানে ফিগারগুলা পার ভ্যালুর মানগুলা ভিন্ন ভিন্ন হয়েছে, এমবির মান ভিন্ন এবং কিছু ইন্টারেস্টের মানও ভিন্ন আছে। এমবির মান, এই এমবির মান একবার 1000 দিয়ে করতে হবে, এমবি 100, এমবি 1000 আবার 100, 500 এবং 1000, এটা এমবির মান বা ম্যাচুরিটি ভ্যালুর মান। আর কুপন ইন্টারেস্ট রেট একবার এই 1000-এর উপর 14% হবে, এই 1000-এর উপর 8% হবে, এই 100-এর উপর 10%, এই 500-এর উপর 16%, এই 1000-এর উপর 12%, এটা হবে ইন্টারেস্ট বের করতে হবে এরকম এই পার্সেন্টগুলো ব্যবহার করে। আর ইয়ার যদি দেখি আমরা, প্রথমটার ইয়ার 20, দ্বিতীয়টার ইয়ার 16, তৃতীয়টার ইয়ার 8, এন এর মান, চতুর্থ এন হচ্ছে 13, পঞ্চম এন হচ্ছে 10, এটা চলে গেল। এবং আয়ের পরে যদি আমরা দেখি এই আর এর মান, এটা আর এর মান 12% বা 0.12, এটা আর এর মান 8% বা 0.08,
এটা হচ্ছে 13% 0.13, এটা হচ্ছে 18% 0.18, এটা হচ্ছে 10% 0.10। এগুলো হচ্ছে মূলত কিসের মান? আর এর মান। আর এর মান সবগুলো মান সূত্রে বসে দিলে ফলাফলটা বের হয়ে যাবে। আশা করি বোঝা গেল, অঙ্কটা প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ বন্ড এর অষ্টম ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এটা আমার অষ্টম ক্লাস। এগুলো অবশ্যই ধারাবাহিক ক্লাস। আপনারা 1 নম্বর ক্লাস থেকে যে কোনো ক্লাস করলে সহজে বুঝতে পারবেন। আমার চ্যানেলে পডকাস্ট মেনুতে গেলে সব কিছু এগুলো পাবেন চ্যাপ্টার ওয়াইজ। আর এই অধ্যায়টা যারা এমবিএ এপ্রিলতে রয়েছেন, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে রয়েছেন, তাদের রয়েছে বিজনেস ফিনান্সে। আর যারা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে বিবিএতে আছেন তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে। যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে বিবিএতে আছেন তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেক বর্ষ অঙ্ক আসে। আমি ইতিমধ্যে বেশ কিছু নিয়ম আলোচনা করেছি। এই নিয়মের আজকে আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আলোচনা করব। ইউনিভার্সিটি কোয়েশ্চেন, ইউনিভার্সিটি কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন। এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2008 সালে। এটা অবশ্যই এখন ইতিমধ্যে যারা আমার সাথে অঙ্ক করেছেন তারা দেখলে জিনিসটা বুঝে যাবেন, কোয়েশ্চেন দেখলে বুঝে যাবেন আমি শিখাই ফেলছি। প্রশ্ন পড়লে কোড নিজেরা করে ফেলতে পারেন। তারপর আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রবলেম নম্বর C14। এটা বইয়ের পিডিএফ লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। ওইতে কমার্স পাবলিকেশনের বই, ওখানে ওটা যাতে কমার্স পাবলিকেশনের বই থাকবে, অনার্সে মাস্টার্সে সবাই সহজে অধ্যায়টা বুঝে পাবেন ওখানে। টাকা 2500 পার ভ্যালু। তাহলে এখানে পার ভ্যালু আমরা জানি, পার ভ্যালু মানে ম্যাচুরিটি ভ্যালু বা রিডেমডেবল ভ্যালু অথবা ফেস ভ্যালু। তাহলে টাকা হচ্ছে 25,000 পার ভ্যালু। এই পার ভ্যালু টাকা পাইলাম, যেটা আমরা অঙ্কের ভাষায় এমবি, ম্যাচুরিটি ভ্যালু এমবি বলি। এই এমবির মান 2500 টাকা বসে দিচ্ছে। দেখেন, পড়তে পড়তে সবগুলো দেখে দিচ্ছে। আবার এখানে নোটের মধ্যেও আছে এমবি 2500। এখানে কি লেখে নাই নাকি এমবিটা? আচ্ছা, এখানে এমবিটা লেখে নাই। এই এমবির মানটা 2500। এখানে এমবি একটা হবে, এমবি বলে 2500 টাকা বলবে। আমি এটা যদি এখানে লিখে দিই এমবি বা ম্যাচুরিটি ভ্যালু, এমবি ইকুয়াল 2500, এটা এমবির মান। তাহলে এমবির মান বসে দিলাম, লিখে দিলাম যেটা বইল এখানে। এরপর বলা হচ্ছে বন্ড বেয়ারিং 8% কুপন রেট। সুদের হার কত পার্সেন্ট? 8%। এটা হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট রেটের হার হচ্ছে যে 8% ইন্টারেস্ট রেট। তাহলে এই 2500 টাকার উপর আমরা মূলত ইন্টারেস্ট বের করতে হবে। 2500 টাকার উপর 8% বের করতে হবে। তারপরে বাকি প্রশ্ন পুরোপুরি, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করতে হবে আরো। এরপর আছে কি, হেভিং এক্স্যাক্টলি 10 ইয়ার টু রিমেনিং দ্য ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে মেয়াদ পূর্তি হতে কত বছর লাগবে বলা হচ্ছে? মেয়াদ পূর্তি হতে লাগবে হচ্ছে যে 10 ইয়ার্স। 10 ইয়ার্সের হচ্ছে এন এর মান হচ্ছে 10 বছর। আমরা এন এর মান পেলাম 10 ইয়ার। রিমেনিং টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে মেয়াদ পূর্তি। মেয়াদ পূর্তি হওয়ার জন্য আরো 10 বছরের সময় আছে। কারেন্টলি সেলস, কারেন্টলি সেলস টাকা 1500। বর্তমানে সেটা 1500 টাকা দিয়ে সেল করতে পারবে। তবে আমাদের এই সেল প্রাইসের কোনো কাজ বন্ড ভ্যালু নির্ণয়ের জন্য লাগে না। বলা হচ্ছে যে কি, কারেন্টলি, এই যে কারেন্টলি সেলস এর টাকা 1500, বর্তমানে এটা সেল করবে কত? 1500 টাকা। এটা আমার বন্ড ভ্যালু নির্ণয়ে কোনো কাজে আসবে না। আমরা জানি এরকম কোনো কথা ছিল না ওখানে। ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি, এই যে পাইলাম আমরা। ইন্টারেস্ট পরিশোধ করতে বলা হচ্ছে যে কিরকম ইন্টারেস্ট পেইড করবে, যে সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি 6 মাস পর পর। সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। এক বছরে 6 মাস কয়বার আসবে? আর 2 বার আসবে। 6 6 12, 12 মাসকে 2 দিয়ে ভাগ করলে 6 6 হয়। তাহলে সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, তাহলে 2 আসবে। 2 মাস 6 মাস পর পর মূলত ইন্টারেস্টটা দিতে হয়। তাহলে এক বছর মানে 6 মাস হবে। এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। আমরা সেমি অ্যানুয়ালি রুল শিখেছিলাম। If the nominal required rate of return if 12.5%, nominal requirement মানে স্বাভাবিক আয়ের হার। স্বাভাবিক আয়ের হার বলা হচ্ছে কত পার্সেন্ট? 12.5%, যেটা আমরা আর এর মান। এখানে পার্সেন্টেজ যদি দুইটা দেওয়া থাকে, যেটা রিকোয়ার্ড রেট হচ্ছে সেটা হচ্ছে যে আর এর মান। আর এর মান হচ্ছে 12.5%। দেখেন, এই আর এর মান 12.5%, এখানে লিখেছে 12.5%। এখন আমাদের বিষয় হচ্ছে যে কি, এটা যেহেতু সেমি অ্যানুয়াল, আমরা দেখতেছি যে এটা হচ্ছে যে সেমি অ্যানুয়ালের অঙ্ক। সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল যেহেতু দিয়েছে সেমি অ্যানুয়াল, তাহলে এই 8% যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি যদি সেমি অ্যানুয়ালে থাকে 6 মাস পরে, পার্সেন্টকে 2 দিয়ে ভাগ করতে হয়। মানে যত পার্সেন্ট আছে সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 8% 2 দিয়ে ভাগ করলে 4% পেয়ে যায়। তাহলে পিআইআর মানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, যাতে আমরা ইন্টারেস্ট রেট বলি। 8কে 2 দিয়ে ভাগ করলে 4% বের হয়েছে। এরপর ইন্টারেস্ট বের করতে হবে এই 2500 টাকা 4%। 2500 টাকা 4%, 100 টাকা বের হয়েছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের মান 100 টাকা এখানে বসে গেছে, আইএনটির মধ্যে সূত্রে বসে গেছে। এরপর আমরা যখন করবো এন, এন হবে কত বছর দিয়েছিল? এই যে 10 বছর দিয়েছিল। এই যে সেমি অ্যানুয়ালি, এন কে 2 দ্বারা গুণ করতে হবে, 10 কে 2 দ্বারা গুণ 20 বছর। তাহলে এন এর মান, এই যে এন সূত্রে যেটা এন, এন এর মান এখানে 20 বছর। তাহলে বোঝা গেল সেমি অ্যানুয়াল হলে
সুদকে 2 দ্বারা ভাগ করতে হয়, ইন্টারেস্ট রেটকে 2 দ্বারা ভাগ করা হয়, ইয়ারকে 2 দ্বারা গুণ করতে হয়, তাহলে 20 চলে গেল। এরপরে আমরা যেটা করব, আর এর মান, এই যে আর রেকর্ড রিটার্ন হচ্ছে 12.5%, এটা তো অ্যানুয়ালি হচ্ছে 12.5%, 6 মাসের জন্য কত হবে, 12.5কে 2 দিয়ে ভাগ করতে হবে 6.25, 12.50 ক্যালকুলেটর দিয়ে 2 দিয়ে ভাগ করেন 6.25 হবে, 6.25 কে 100 দিয়ে ভাগ করলে এটা বের হবে। আমি যদি আপনাদের ক্যালকুলেটর দেখাই সবগুলো, 12.5%, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু সেমি অ্যানুয়াল, ভাগ 2 ভাগ করলে 6.25 বের হয়েছে। এখন এটা 6.25%, এটা যখন শতকরায় নেব আবার ভাগ 100 দিয়ে ভাগ করলে কত আছে এটার ফলাফল, এটার ফলাফল আসছে দেখেন 0.0625, তাহলে আর এর মান হবে 0.0625, দিচ্ছে কিনা দেখেন, এই আর এর মান 0.0625। তাহলে ছিল বিইউ মানে বন্ড ভ্যালু হোয়াট, এটা বের করতে হবে। আর এমবি লেখে না, এমবিটা আমি লিখে দিয়েছি 2,500 টাকা। এখন সূত্রে সব মান বসাই দেন, মান বসা দিলে আমাদের অঙ্ক সলিউশনের কাজ শেষ। বসাইছে কিনা দেখেন, এই ইন্টারেস্ট 100 বসে গেছে, আমাদের ইন্টারেস্ট বের হয়েছিল যে 100 টাকা, এটা 100 টাকা। আবার 1 - 1 ভাগ 1.1 সাথে এই পার্সেন্ট এটা যোগ হবে, এত মানে এটা 1 সাথে 0 এটা যোগ করলে 1.0625, দুদিকে ব্র্যাকেট, ইয়ার হচ্ছে 20, এন এর মান হচ্ছে 20 ইয়ার্স। আমরা এই যে এন, সূত্রের এন এর জায়গায় 20 এটা বসে গেছে। এরপর ভাগ, আবার ভাগ আর এর মান হচ্ছে এটাই 0.0625, এটা বসে গেছে এখানে। তাহলে হয়ে গেল। আবার যোগ, সূত্রের যোগ, এমবির মান আমরা এখানে লিখেছিলাম 2,500 টাকা এমবি, 2,500। আর 1 প্লাস আর এর মান, 1 এর সাথে আর মানে 0.0625, এটা যোগ করার পরে আর এর মান 1.062125, দুদিকে ব্র্যাকেট, উপরে 20, এন এর মান 20। এখন ক্যালকুলেটর দিয়ে এই কাজটা আমাদের করে ফেলতে হবে। আমি বেশ কয়েকবার দেখিয়েছি, তারপর এটা তো দেখাচ্ছি। দেখেন, তাহলে 1 থেকে 1 বিয়োগ, ক্যালকুলেটর যদি আমরা করি 1 বিয়োগ আবার 1, দেখেন 1 বিয়োগ, এই 1 বিয়োগ দিলাম 1, এটা এই 1, এটা আবার 1, তারপর 1 দেওয়ার পরে কি আছে, এরপর আছে যে 1 দিলাম ভাগ চিহ্ন, এটা এই ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.0625, 0.0625, ঠিক আছে কিনা দেখেন, 0.0625, হ্যাঁ ঠিক আছে, 0.0625 ব্র্যাকেট শেষ। এরপর পাওয়ার হচ্ছে এটা, এটা আমাদের কত বছর ছিল, এর মান 10 দুগুণ 20 ছিল, ডাবল হয়ে গেছিল 20। তাহলে এই ফলাফলটা বেরোচ্ছে, এটাই বের হয়েছে 0.7025। তাহলে আমরা এই 20 পর্যন্ত উপরের এই অংশটা আমরা করে দিতে হবে। আবার ভাগ 0.0625, এটা দিতে হবে, ভাগ 0.0625, 5 দিলে কত আসছে, 3.75, ঠিক আছে কিনা। এটা ভুল হয়েছে, দেখা যাচ্ছে সমান দিই নাই মনে হয়। তাহলে আমি আরেকবার এটা দেখি, এটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। এটা যদি আমরা আবার দেখি, 1 বিয়োগ 1, 1 পর 1, 1 থেকে 1 বিয়োগ দিলে এরপর ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.0625, ব্র্যাকেট শেষ, পাওয়ার 20 ইয়ার, 20 ইয়ার বাইর করার পরে এই মানটা আসছে। এটাকে আবার ভাগ 0.0625 দিয়ে ভাগ দিলে ফলাফল কত আসে, হ্যাঁ এখানে ভুল হয়ে গেছে দেখা যাচ্ছে। আমি আবার দিচ্ছি, অবশ্য আপনারা পারবেন, আমি দেখাই দিচ্ছি বেশ কয়েকবার। 1 - 1 ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.0625, ব্র্যাকেট শেষ, পাওয়ার 20 ইয়ার, এতটুকু গেল। এরপর আবার এটা সমান দিয়ে বের হলো, এরপর ভাগ 0.0625 দিলে এই 11.240 আসছে কিনা, 11.2 দেখেন, এই 11.240। এরপর 100 গুণ করেন, 100 গুণ করে এটা আসছে। আর এদিকে এমবিটাও তো আমি বেশ কয়েকবার দেখাইছি, এত এবং যোগ করে ফেলেন 1800 এত আসে, যা আছে যোগফল তাতে বসে দিবেন আর কি। এগুলো তো বারবার দেখাইছি, আশা করি বুঝছেন। এই অঙ্কটা আপনারা করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি।
এটা আমার ক্লাস নম্বর হচ্ছে 9ম ক্লাস। ইতিমধ্যে আমি এটার উপর 8টি ক্লাস আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনা। আমি একটা নিয়ম আলোচনা করে ওই নিয়মের যতগুলো ইয়ার কোয়েশ্চেন আসছে সবগুলো আপনাদের সলভ করে দিব ধাপে ধাপে প্রতিটা নিয়মের সাথে, এবং ওই অঙ্কগুলো সলভ করে দেব। এখন বন্ড ভ্যালুয়েশনের যেটা কাজ চলতেছে ওইটাতে ভিন্ন ভিন্ন নিয়ম আছে। আমি প্রথমটা চলতেছে, ওইটা শেষ করার পরে পরবর্তী নিয়ম ধরবো। আর এই বন্ড ভ্যালুয়েশনটা যারা এমবিএ পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে, তাদের প্রিলিমিনারিতে রয়েছে, পিলিতে রয়েছে। আর যারা এই পড়তেছেন বিবি অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছেন, অনার্স পড়তেছেন, তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে। আর ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তেছেন তাদের সেকেন্ড ইয়ার রয়েছে বিবিএতে। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মানে সব জায়গায় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব জায়গায় অধ্যায়টা রয়েছে। তাহলে আমি এই অধ্যায়টা নিয়ে আপনাদের এখন শুরু করতেছি আমার 9ম ক্লাস। আর আজকে একটা ইয়ার সলিউশন করব আমি। এই যে ইয়ারটা, এই প্রবলেম নম্বর 21, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় এসেছে, 2013 সালে এসেছে দেখা যাচ্ছে। এই কোয়েশনে দেখা যাচ্ছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মানে নিচে যে তথ্য দিয়েছে, নিচে যে ফলোইং মানে নিচে যে তথ্য দিয়েছে তথ্যগুলো, এগুলো থেকে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড। কি নির্ণয় করতে হবে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড বের করতে হবে, বন্ডের ভ্যালু বের করতে হবে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড এটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে? ইফ ইন্টারেস্ট রেট পেইড, ইন্টারেস্ট রেট যদি পেইড করে নাম্বার 1 ইয়ারলি, যদি পরিশোধ করে, ইয়ারলি বা অ্যানুয়াল, বছরে যদি একবার পরিশোধ করে, এটা একটা রুলস। ইন্টারেস্ট রেট হচ্ছে ইয়ারলি অনুযায়ী দিলে কীরকম হবে? ইয়ারলি অনুযায়ী দিলে কীরকম হবে? 2 নম্বর হচ্ছে বাই মান্থলি, বাই শব্দের হতো 2, মান্থলি মানে মাস, 2 মাস পর পর দিলে কীরকম হবে? সুদের টাকা বছরে একবার দিয়ে দিবে, আর বছরে একবারে দিবে 12 মাস পরে। আর যদি প্রতি 2 মাস পর পর দেয়, বাই মান্থলি মানে 2 মাস পর পর দেয়, তাহলে কীরকম হবে? এই দুইটা নিয়ম আমরা এখানে শিখব। আমরা ইতিমধ্যে ইয়ারলি এবং সেমি অ্যানুয়াল শিখেছি। আজকে নতুন একটা পারবো, সেটা বাই মান্থলি বা 2 মাস পর পর। তাহলে এই 2 মাস পর পর এবং ইয়ারলি ক্যালকুলেট দ্য বন্ড ভ্যালু, এই নিয়মে, দুইটা নিয়মে আমরা বন্ডের মূল্য বের করতে হবে। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ফেস ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ফেস ভ্যালু দেওয়া আছে। ফেস ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের মূল ফেস ভ্যালু বা মূলধন কত আছে? 2000 টাকা দেওয়া আছে। কুপন রেট, ওইটা কুপন রেট, এটার উপর সুদ বা সিআর বলা হয় সংক্ষেপে, এটার উপর এই 2000 টাকার উপর 13% পে করতে হবে। ডিসকাউন্টিং রেট, যেটা আমরা আর এর মান লিখি, এটা 15%। ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার, মানে মেয়াদ করতে হবে 7 বছরে। তাহলে সব তথ্যগুলো এখানে দেওয়া আছে, মূলত আমাদের অঙ্কটা করা। তাহলে প্রথমটা 1 নম্বর হচ্ছে ইয়ারলি, যদি বছরে একবার পরিশোধ করে, এটা আমরা দেখব। রিকোয়ার্ড 1 নম্বর রিকোয়ার্ড ইফ ইন্টারেস্ট পেড ইন ইয়ারলি, সুদ যদি বছরে একবার পরিশোধ করে। তাহলে সুদ যদি বছরে একবার পরিশোধ করে, সেটা রুলস তো সবগুলো একই, মূলত বছরে একবার, এটা তো আমরা আগেই শিখেছি। আমরা এখান থেকে কি বের করবো? আমাদের এমবির মান লাগবে। এই যে এমবি দেওয়া আছে, ফেস ভ্যালু এটাকে এমবি বলা হয়, ম্যাচুরিটি ভ্যালু বলা হয়। এটার আমি প্রথম ক্লাসে ভিন্ন ভিন্ন নামগুলো বলেছি। ফেস ভ্যালু, পার ভ্যালু, রিডেমবেবল ভ্যালু, রিকভারি ভ্যালু, সবগুলো একই কথা। তাহলে ফেস ভ্যালু কত দেওয়া আছে? ফেস ভ্যালু দেওয়া আছে 2000, এখান থেকে এটা বসে দিলে 2000। এরপর ইন্টারেস্ট বের করতে হবে। আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া আছে? আমাদের 13%। কুপন ইন্টারেস্ট রেট দেওয়া আছে 13%। তাহলে ইন্টারেস্ট হচ্ছে এই 2000 টাকার 13%। আমাদের এই 2000 টাকা 13% বের করলে কত? 260 টাকা ইন্টারেস্ট বের হয়ে যাবে। তাহলে ইন্টারেস্টের মান পাইলাম, ইন্টারেস্টটা বের করে ফেললাম। এরপর আর হচ্ছে ডিসকাউন্টিং রেট বা রিকোয়ার্ড রেট, যেটা হচ্ছে কত পার্সেন্ট? 15%। 15%কে 100 দিয়ে ভাগ করলে 0.15 হয়, আমরা জানি। তারপরে আরেকবার দেখিয়ে দিচ্ছে, 15 ভাগ পার্সেন্ট মানে 100, 15 ভাগ 100, 15কে 100 দিয়ে যদি ভাগ করি 0.1, এই যে 0.15 বের হয়েছে, 0.15 বের হয়েছে, যেটা আপনারা দেখতেছেন। তাহলে এটা চলে গেল 0.15। এরপর এন ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে কত? 7 ইয়ার্স। এন হচ্ছে, এন এর মান হচ্ছে 7 ইয়ার্স। এরপর আমাদের বের করতে হবে বন্ড ভ্যালু, বন্ড ভ্যালু হোয়াট, যেটা কোয়েশনে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য বন্ড ভ্যালু। তাহলে বন্ড ভ্যালু হোয়াট, এটা আমরা নির্ণয় করবো। মূলত আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিই। এইরকম অঙ্ক আমরা ইতিমধ্যে অনেকগুলো করেছি, আশা করি 8 ক্লাস পর্যন্ত চলেছে, 9ম ক্লাস, এখন মানগুলো বসে দেয় সূত্রে। তাহলে বন্ড ভ্যালু, ইন্টারেস্টের মান 260 টাকা, আমরা এখানে বাইর করছি 260। তারপর 1 - 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই আর। তাহলে এখানে আর এর মান, এন এর মান, আর এর মান বসাতে হবে। তাহলে 1 বসে গেল, 1 যেরকম আছে এরকম, মাইনাস আবার 1, তারপর 1 প্লাস আর এর মান হচ্ছে যেটা 0.15, আর 0.15 বসে গেছে। পাওয়ার এন, এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 7 ইয়ার, 7 বসছে, 7। আবার ভাগ আর এর মান এখানে বসানে, আর এর মান এখানে বসা দিতে পারে, পরে এখানে বসা, আর এর মান আবার 0.15, 0.15 নিচে এখানেও বসা দিবেন, যদিও এখানে বসাই না, আপনারা বসাই দিবেন। তাহলে আমরা দেখতেছি
এই আর এর মান এখানে বসে নেই, এই জায়গায় বসে নেই, সবগুলো বসেছে এই জায়গায় 0.15 এটা বসে দিবেন, এখানেও আর না লিখে 0.15 বসে দেবেন, যেটা পরে এখানে বসেছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর দিয়ে মানগুলো বের করতে হবে। 1 থেকে 1 বিয়োগ 1 ভাগ এই মানটা দিতে হবে। এই জিনিসটা আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা বসার পরে সেকেন্ড টাইম ম্যাচুরিটি ভ্যালু প্লাসটা এটা দিতে হবে। প্লাস দেওয়ার পরে এমবির মান কত, 2000 টাকা। এই যে 2000 টাকা ম্যাচুরিটি ভ্যালু, যেটা ফেস ভ্যালু যে কথা, ম্যাচুরিটি ভ্যালু একই কথা, আমরা প্রথম ক্লাসে শিখেছি এটা। 2000 টাকা বসছে। 1 প্লাস আর এর মান 0.15 বাই এন এর মান হচ্ছে কত, 7। এখান থেকে আমরা সব রেখেছি। বসার পরে এই মানগুলো আমরা এখন ক্যালকুলেটর দিয়ে বের করবো। কিভাবে বের করবো, প্রথম আমি এই অংশের কাজটা করবো, মানে 1 - 1 ভাগ 1 প্লাস 0.5 পাওয়ার 4। তাহলে যদি করি 1, আমি এগুলো ডিলিট করে দিই, 1 - 1, তারপর ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.15 ব্র্যাকেট শেষ, এরপর পাওয়ার, এটাই হচ্ছে পাওয়ার হচ্ছে 7 বছর, 7 দেওয়ার পরে আমাদের এই মানটা বের হয়েছে, ইকুয়াল দিলে এই মানটা বের হয়েছে, এই মানটা 0.066240 এগুলো বের হয়েছে। এগুলো বের করার পরে মূলত আমরা উপরের অংশের কাজটা করছি, উপরেরটা করেছি, আবার নিচে আর মানে 0.15 দিয়ে এটা ভাগ করে নিই, এটা করতে হবে ভাগ 0.15 দিলে যে 4.16 বের হয়েছে, 4.160 বাইরের সিগনের দিকে এই যে 4.160 এটা বেড়েছে। এটার সাথে এখন আমাদের 260 এটা গুণ করতে হবে। তাহলে 260 গুণ 260 গুণ 260 দিলে তাহলে কত আসে, 1081.79। তাহলে আমরা ফলাফল যদি দেখি, এই যে 1081.74, এটা প্রথমটা এটা বের হয়ে গেছে। এরপর সেকেন্ডটা এটা আমরা এক লাইনেও একেবারে একবার ক্যালকুলেটর দিয়ে সরাসরি এই মানটা বের করে ফেলতে পারি। কীভাবে, 2000 কে 1 প্লাস 0.15 হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ। তাহলে এটা ডিলিট করে দিই, 2000 ভাগ ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.15 ব্র্যাকেট শেষ পাওয়ার 7 ইয়ার্স, এর মান হচ্ছে 7। তাহলে দিলে 751.87 চলে আসছে। এই যে 751.87 চলে আসে। এখন দুইটা যোগ করে হলো, এই দুইটা যোগ করে ফেললে ফলাফল এই 1833 টাকা এটা বের হয়ে যাবে। তাহলে আমরা ইয়ারলি বিষয়টা করে ফেলছি। এবার আমাদের করতে হবে মূলত কোনটা, এবার আমাদের করতে হবে বাই মান্থলি সলিউশনটা আমরা করব। এই যে ইন্টারেস্ট পেইড বাই মান্থলি, যদি সুদ মাসে দুইবার করে দেওয়া হয়, ইন্টারেস্ট পেইড যদি বাই মান্থলি দেওয়া হয়, এই রুলস আমরা এখন করবো। এখন আমরা আমাদের বুঝতে হবে বাই মান্থলি শব্দের অর্থ কি। এখানে মান্থলি শব্দ বাইটা পড়ে নাই, এটা বাই মান্থলি, শুধু মান্থলি হবে না, এটা হবে যে এই যে এখানে বাই মান্থলি, আমাদের কোয়েশ্চেনে বাই মান্থলি দেওয়া আছে, অঙ্কের মধ্যে শুধু মান্থলি দিয়েছে, কিন্তু এটা হবে যে বাই মান্থলি, একটা বাই লিখে দিবেন আপনারা। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে বাই মান্থলি। তাহলে আমি লিখে দিলাম এই জায়গাটায় বাই, একটা হবে বাই মান্থলি। বাই শব্দের অর্থ দুইবার করে যদি মাসে সুদ দেয়, আমরা জানি 12 মাসে 1 বছর, আমরা জানি যে 12 মাসে হয় 1 বছর, 12 মাসে 1 বছর লিখেছি। আর 2 মাসে করে করে যদি সুদ দেয়, এটাকে 2 দিয়ে ভাগ করেন, ভাগ 2 দিয়ে ভাগ করলে কয়বার, 1 বছরে 6 বার সুদ দিতে হয়, 1 বছরে 6 বার দিতে হয়। তাহলে বাই মান্থলি শব্দের অর্থ বসলে 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, মান্থলি বললে 12কে 12 দিয়ে ভাগ করতে হবে। এখন একবার 3 মাসে বললে 3 দিয়ে ভাগ করলে 4 বার হবে, 3 মাস পর দিলে 4 বার হবে। 3 মাস পর যদি 4 মাস পর দিলে 4 দিয়ে ভাগ করলে 3 বার হবে। তাহলে এগুলো আপনাদের বুঝে নিতে হবে এগুলা। তাহলে যেহেতু 2 মাস বলেছে, আমরা 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 6 বের হয়েছে। তাহলে আমাদের কাজ করতে হবে কি, এন এর মান এবং ইন্টারেস্টের মান। আমরা জানি যে ইন্টারেস্ট আছে কতবার, 13%, 13কে 6 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, পিআইআর মানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হবে, যেহেতু এটা বাই মান্থলি অঙ্কের মধ্যে। তাহলে 13% দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে, আমরা যদি দেখি আমাদের কোয়েশ্চেনে আছে 13% ইন্টারেস্ট রেট, এই 13% কুপন ইন্টারেস্ট রেট 13%, এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13%কে 6 দিয়ে ভাগ করলে 2.17 ক্যালকুলেটরে ভাগ করবেন, 13 ভাগ 6, 13 ভাগ 6, 6 থেকে 2.166, এটা মানে 2.17% দিবেন আর কি, 2.17। যেহেতু এখানে 6 একের পরে সবগুলো 6 আসছে, তো সেই জন্য 17 দিয়ে দিতে হবে। এটা বের হয়ে গেছে। এরপর আবার এটারও 6 দিয়ে ভাগ করতে হবে। ডিসকাউন্টিং রেট এটা 15%, এটাকেও, যেটা এটা আর এর মান, এটাকেও 6 দিয়ে ভাগ করতে হবে, 15কে 6 দিয়ে ভাগ। তাহলে 15
ভাগ 6 ভাগ 6, 15কে 6 দিয়ে গেলে 2.5%। এটা এখানে করছে দেখেন, এই ডিসকাউন্টিং, এই যে ডিসকাউন্টিং রেট 15কে 6 দিয়ে ভাগ 2.5%। আবার এটাকে যদি আমরা শতকরা নিয়ে যেতে চাই, ভাগ 100, এটা থেকে 100 এত পার্সেন্ট আসছে, এটাকে 100 দিয়ে ভাগ, ভাগ 100 দিলে কি হয় দেখেন, ভাগ 10, তাহলে পয়েন্ট 100 দিলে 0.025 ফলাফল এটা আমাদের বের হয়েছে। এতই দিয়ে একের সাথে এটা যোগ করতে হবে, যে 0.025 এটা হয়ে গেছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন মূলত আমাদের ক্যালকুলেশনগুলো করে ফেলতে হবে। এগুলা বের করার পরে আমাদের কাজ ক্যালকুলেশনটা দেখিয়ে দেওয়া। দেখিয়ে দিতে গেলে আমাদের আর কি লাগতেছে, আর একটা বিষয় হচ্ছে এন এর মান। এন হবে কি, এই যে নাম এন বা নাম্বার অফ ইয়ার, যেহেতু 7 বছর দেওয়া আছে কোয়েশ্চেন, আর আমরা এদিকে 2 মাস পর পর হলে 6 বের করছি, বা এর মধ্যে 6 সাথে সাথে 6 গুণ করলে 42, এটা 42 পাওয়ার হবে 42, পাওয়ার 42 দিতে হবে। আর ম্যাচুরিটি ভ্যালু বা এনবি, এটা 2000 টাকা পাইলাম। ইন্টারেস্টের রেট পাইলাম 2.717% বের করতে হবে, এই যে বের করছে 2000 টাকার 2.17% হচ্ছে 43 টাকা 40 পয়সা বের হয়েছে। আর এর মান বা ডিসকাউন্টিং রেট, এটা আমরা একটু আগে করেছি 0.025, এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে 42। এখন এই সূত্রে আমরা মান, বন্ড ভ্যালুর সূত্রে আমরা মানগুলো বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে ইন্টারেস্টের মানটা বসে গেছে দেখেন, ইন্টারেস্ট 43 দশমিক, এটা বসে গেছে। এটা বসে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, ওয়ান ওয়ান, এটা 1 - 1 1 প্লাস এই যে আর এর মান, এই আর এর মান কত হবে, এই আর এর মান মূলত আমাদের হচ্ছে যে, আর এটা আর এর মান আমরা এখানে বের করছি, আর এর মান হচ্ছে 0.25, এই 0.25 এটা বসে গেছে, এখানে বসে গেছে। এরপর এন এর মান পাওয়ার হচ্ছে 42, এন এর মান এখানে 42, এর সমান 42 বসে গেল। এবং আর এর মান, এখানে আর এর মানটা বসায় নেই, আবার আপনি পরবর্তী লাইনে বসাই দেবেন। আর এর মান সেম মান, এই মানটা এখানে নিচে বসা দিতে পারবেন, এই লাইনেই বসাই দিতে পারবেন 0.025, এখানে বসা দিতে পারেন। আর না লিখে, আর তো এখানে একবার আছে, বারবার লিখতে হবে না। এরপর আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে যে এমবির মান, এমবির মান ম্যাচুরিটি ভ্যালু 2000 টাকা। এরপরে 1 প্লাস আর এর মান 1 পয়েন্ট, আর এর মান ছিল যে কত 0.025, এখানে 1 এটা হবে না, এখানে ভুল, এটা 1 প্লাস 0.2025 এই অংশটাই হবে। পাওয়ার হচ্ছে 42। এবার ক্যালকুলেটর দিয়ে মূলত কাজটা করে ফেলতে হবে। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, এখানে রয়েছে ক্যালকুলেটর, যদি ইউজ করি আমাদের হচ্ছে যে কি 1 মাইনাস 1 ভাগ চিহ্ন, ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.025 ব্র্যাকেট শেষ, পাওয়ার হচ্ছে 42, 6 সাথে 42 ছিল, 42 এটা চলে আসছে 6 দশমিক এত। এটা আসার পরে আবার পয়েন্ট ভাগ 0.025, আর এর মান দিয়ে ভাগ করলে 25.82 বের হয়েছে। দেখি আমরা হয়েছে কিনা, 25.82, এই 25 একসাথেই করে ফেলছে, 4 পয়েন্ট এত। তাহলে আমাদের 25.82 এই মানটা বের হবে। 25 এই মানটা ভুল আছে, এটা ভুল আছে, এখানে বইয়ের ওখানে 1 দিয়ে ভুল আছে। তাহলে এটার সাথে 25.8 করে 43.40 গুণ করতে হবে। তাহলে এটা বের করার পরে এটার সাথে আমরা গুণ করব 43.40, 43.40 ঠিক আছে কিনা, 43.40 ইন্টারেস্টের মানটা গুণ করলে কত আসে, এটা গুণ করলে আসলে 1120 টাকা আসবে, 1120 টাকা 61 পয়সা। তাহলে এই টাকাটা, আবার এখানে ফলাফল ঠিক আছে, যদি এখানে লেখা ভুল আছে, 1120 টাকা 64 পয়সা। হ্যাঁ, এটা বের হয়ে গেল। এরপর প্লাস 2000কে আমাদের, এরপর পরবর্তী অংশটা, মানে ম্যাচুরিটি ভ্যালু ছিল কত 2000, 2000 এটা কাজ করতে হবে, 2000, 2000কে ভাগ করতে হবে, 2000 ভাগ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.025 ব্র্যাকেট শেষ, পাওয়ার 42, তাহলে হতে আছে 708 আর সামথিং। তাহলে এটার ফলাফল আসছে 700, এই যে 708 সামথিং, এগুলো এখন দুইটা যোগ করার পরে 1120 এবং 708 যোগ করার পরে এখানে আবার এই লেখাটা আবার ভুল লিখছে। তাহলে কত আসে, 1100 সাথে 700 যোগ করলে 1829, এটাই ফলাফল। ঠিক আছে, 1829 এটাই ফলাফল, এদিকে নিচের লাইনটা ভুল আছে আর কি, 1829। তাহলে বাই মান্থলি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। ওকে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের বা বন্ড মূল্যায়নের পরবর্তী ক্লাস, অর্থাৎ ক্লাস নম্বর 10 শুরু করতেছি। এই অধ্যায়টা এমবিএ অ্যাকাউন্টিং শব্দ নিয়ে যারা পড়তেছেন তারা প্রিলিমিনারিতে রয়েছে।
যারা বিবিএ ফিনান্স বিজনেস ফিনান্স বইয়ে যারা বিবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের ফার্স্ট ইয়ার রয়েছে, যারা বিবিএতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছেন অনার্স করতেছেন তাদের সেকেন্ড ইয়ার রয়েছে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবসময় অঙ্কগুলো আসে। আমি ইতিমধ্যে এর উপর 9টা ক্লাস আলোচনা করেছি, ধারাবাহিক ক্লাস, সবগুলো ধারাবাহিকভাবে দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি এখন 10ম ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। 10ম ক্লাস, এই অঙ্কটা আমরা করবো ইয়ার কোয়েশ্চেন। বর্তমানে আমাদের ইয়ার কোয়েশ্চেনের কাজগুলো চলতেছে প্রবলেম নম্বর 22, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে 2014 সালে। এই কোয়েশ্চেন যখন আমি আলোচনা করতে, দেখেন এটাতে কীরকম লেখা আছে, ক্যালকুলেট দ্য বন্ড ভ্যালু ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এই যে নিচে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলো ইন্টারেস্ট থেকে, এই ইনফরমেশন থেকে কি বের করতে হবে, বন্ড ভ্যালু নির্ণয় করতে হবে। ক্যালকুলেট বন্ড ভ্যালু নির্ণয়, এটা বের করতে হবে ইউজিং PVIF and PVIF রেসপেক্টিভলি। বলা হচ্ছে ইউজিং মানে ব্যবহার করো, PVIF প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি অ্যান্ড PVF প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর রেসপেক্টিভলি, এই দুটো ব্যবহার করে মূলত আমাদের কাজটা করতে হবে। এই PVIF এবং FA এবং PVIF এই বিষয়গুলো আমি আমার 1 নম্বর ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যে 1 নম্বর ক্লাসে রুলসে PVIF এইটার সম্পর্কে। এখন তারপরে আমি আপনাদের রিপিট করতেছি, যেহেতু ইউজিং শব্দটা বলেছে, এটা না বললে আমরা করে ফেলতে পারতাম। আর এখানে কোয়েশ্চেনের মধ্যে কি আছে, তারপর যাচ্ছে কোয়েশ্চেন ইন্টারেস্ট পেইড অন দ্য ইন্টারেস্ট অন দ্য বন্ডের সুদ কত সেটা দেওয়া আছে 250 টাকা, এখানে বাইর করতে হবে না, এটা দেওয়াই আছে। ম্যাচুরিটি লাইফ কত বছর পরে মেয়াদ পড়তে হবে, 12 বছর পরে মেয়াদ পড়তে হবে। রিডেমবেবল ভ্যালু, এই যে আমরা ফেস ভ্যালু, পার ভ্যালু, রিডেমবেবল ভ্যালু, রিকভারেবল বলছিলাম, এখানে বলা হচ্ছে যেটা রিডেমবেবল ভ্যালু, যেটা ম্যাচুরিটি ভ্যালু এমবি বলা হয়, সেটা 1500 টাকা। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত আয়, আর এর মান হচ্ছে 15%, আর এর মান দেওয়া আছে 15%, সবগুলো এখানে দেওয়া আছে। জাস্ট আমরা PBIF এবং PBIF এগুলো দিয়ে আমরা কাজটা করব। এখন এই PBIF আমরা কোথায় শিখেছিলাম, আমরা 1 নম্বর ক্লাসে শিখেছিলাম। এই যে এখানে বন্ড ভ্যালু নির্ণয় করার সময় ইন্টারেস্ট ইন্টু PBIF প্লাস MB ইন্টু PBIF, এই যে এই নিয়মে আমরা মূলত এই কাজটা শিখেছিলাম, এখানে এই ইন্টারেস্ট বেশি শিখেছিলাম। এখন এই PBIF এবং PBIF, এই PBIF এবং PBIF এই দুটা প্রয়োগ করে আমাদের কাজটা করতে বলা হচ্ছে। তো এই PBIF মানে কি, এটা আমি আপনাদের আগেই বুঝিয়েছিলাম। PBIF বিষয়টা হচ্ছে যে কি, এই যে প্রথম এই অংশটাকে বলা হয় যে PBIF। এই অংশটার নাম হচ্ছে PBIF, মানে এটা হচ্ছে যে কি বের করা, ইন্টারেস্ট বের করা PBIF এ। তাহলে এইটাই PBIF-টাই ইন্টারেস্ট বের করাটাই, ইন্টারেস্টের উপরে যে ফ্যাক্টরটা দেওয়া আছে এই সূত্রটা, এটা হচ্ছে PBIF এ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটির সূত্র। এইটার জায়গায় এটা লিখে কাজ করতে হবে। এরপর সেকেন্ডটা কি, সেকেন্ডটা ছিল যে এই PBIF, কোয়েশ্চেনের মধ্যে আমরা PBIF এটা ছিল, এটা কি, এটা মূলত এই অংশটাই হচ্ছে PBIF, ম্যাচুরিটি ভ্যালুকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n দ্বারা ভাগ করা, এটা হচ্ছে PBIF। এই ম্যাচুরিটি ভ্যালু এই জিনিসটা, এই একটা অংশ আলাদা আলাদা করে আমরা বের করে দুইটা যোগ করে মূলত আমরা বন্ড ভ্যালুটা নির্ণয় করব। এই কাজটাই হচ্ছে অঙ্কের মধ্যে এইভাবে করতে হবে। এতদিন আমরা এই সূত্রটা সরাসরি লিখে করেছি, এখন এই সূত্রের মাধ্যমে এটা লিখে এই মানটা বসাই, সূত্রটা লিখে তারপর কাজটা করতে হবে। এটাই মূলত মূল বিষয়, যেটা আমি 1 নম্বর ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। তাহলে দেখেন এটা, এই আমরা যদি দেখি আমাদের অঙ্কটার বন্ড ভ্যালু বা ভিভি সমান ইন্টারেস্ট ইন্টু PBIF এ এটা লিখে দিচ্ছে প্লাস RB ইন্টু PBIF, এটা আমি এখন আপনাদের দেখাইলাম। এখন ইন্টারেস্ট মান হচ্ছে 250, দেখা আছে ইন্টারেস্ট পেইড অন দ্য বন্ড 250 টাকা, এটা বসে গেছে। PBIF এটার মান বের করতে হবে, এটা এই যে এখানে দিছে অংশটা দেখেন, এই PBIF আমাদের এখানে দিয়েছে PBIF এই 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর, এটাই হচ্ছে PBIF এর অংশের মানটা আমরা এখানে বসাবো। এই মানটা বসে 1 এর মান বসছে 1 আবার 1 প্লাস আর এর মান, এই যে আর এর মান এক্সপেক্টেড রিটার্ন 15%, 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15 বসে গেছে। একের সাথে 15 যোগ করলে 1.15 একসাথে করে ফেলছে। n মানে ইয়ার কত, ইয়ার আমাদের হচ্ছে যে 12 ইয়ার্স, 12 বছর ম্যাচুরিটি লাইফ, মেয়াদ পূর্ণ হবে যে 12 বছর পরে, 12 এটা বসে গেছে। এরপরে ভাগ আর এর মান, আবার আর এর মান হচ্ছে মূলত 0.15, এটাই 0.15। সবগুলো মান বসার পরে এই মানটা বসার পরে আমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করলে এই ফলাফল এটা বের হবে 5.24206, এই মানটা বের হবে, যেটা PBIF এর মান। আর ইন্টারেস্টের মান বসে রয়েছে এটা। তাহলে আমরা যদি এটা দেখি আমাদের ঠিক আছে কিনা,
তাহলে আমরা এই অংশটা করি 1 মাইনাস 1 ভাগ চিহ্ন ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.15 ব্র্যাকেট শেষ পাওয়ার 12 বছর 12 তাহলে এই মানটা বের হয়েছে 0.83 এটাকে আবার ভাগ করতে হবে ভাগ আর এর মান দিয়ে 0.15 দিয়ে ভাগ করলে 5.420 এই যে 5.420 বের হয়েছে দেখি 5.42068 এটার সাথে এখন 250 গুণ করেন গুণ 250 ইন্টু 250 250 গুণ করলে 1355 আছে কিনা দেখো সামথিং 1355.15 তাহলে এই প্রথম অংশটা আমরা করে ফেলছি। এবার আরবির সাথে আরবি হচ্ছে 1500 আর পিবিআইএফ এটার মান বের করবো। পিবিআইএফ এর মান কিভাবে বের করছে দেখেন, এটা হচ্ছে 1 ইন্টারেস্ট ভেক্টর 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n এই সূত্রটা দিয়ে আমরা কাজ করব। তাহলে এটার কাজ হচ্ছে 1 লিখলাম ভাগ চিহ্ন 1 করে নাই 1 ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.15 ব্র্যাকেট শেষ আর এরপর পাওয়ার n এর মান 12 বছর 12 এই পাওয়ার চিহ্নটা এই ক্যালকুলেটর এরকম আমি আরেকটা আগে অন্যভাবে দেখেছিলাম এরকম করে চিহ্ন করে অন্যভাবে দেখেছিলাম পাওয়ার চিহ্নটা মনে রাখবেন সেটা। তাহলে এটার ফলাফল আসছে কত, এটার ফলাফল হচ্ছে 0.1869 0.1869 আসছে কিনা আমাদের 0.1869 আসছে। আশা করি দেখতেছেন এটা এই মানটা এখানে বসে দিচ্ছে এই যে এই আরবির মান হচ্ছে 1500 আর 0.1869 এটা হচ্ছে 1500 এটার সাথে 1500 গুণ করি আবার তাহলে গুণ 1500 গুণ দিলে আমাদের ফলাফল কত আসে 280.36 তাহলে 280.36 বা 36 এখন এই দুইটা যোগ করেন 1355 এবং 280 যোগ করলে 1635.50 এটাই মূলত বর্ন ভ্যালু। আশা করি বুঝছেন। আমরা আরেকটা বিষয় এই পাওয়ার চিহ্ন এই সাইন্টিফিক ক্যালকুলেটর এই চিহ্নটা আমি আগের ক্লাসে বলেছি প্রথম ক্লাস পাওয়ার চিহ্নটা কিছু কিছু ক্যালকুলেটর এইরকম আছে উপরে এটা হচ্ছে পাওয়ার চিহ্ন এটাতে চাপ দিয়ে ওই এই মানগুলা এই n এর মানটা বসা দিতে হবে। n এর মান কত 12 এটা বসা দিবে। আশা করি বোঝা গেল। আরেকটা বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক আমরা জানলাম এইভাবে যদি বলে পিবিআইএফ এবং পিবিআইএফ একটা এফ একটা এতটুকু পর্যন্ত বলে এই দুইভাবে করে মানটা এখানে বসা দিবে। আশা করি বোঝা গেল। ওকে থ্যাঙ্কস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস হচ্ছে এটা আমার 11 নম্বর ক্লাস। ইতিমধ্যে আমি এটার উপর 10টা ক্লাস করেছি। আশা করি আপনারা দেখেছেন। এগুলো ধারাবাহিক ক্লাস পডকাস্ট থেকে অথবা এক থেকে দেখতে হবে ধারাবাহিকগুলো। আজকে আমি নতুন একটা নিয়ম আলোচনা করবো বন্ড ভ্যালুয়েশনের এবং ওই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো সলভ করব। আর বন্ড ভ্যালুয়েশন যারা এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের প্রিলিতে রয়েছে, যারা বিবিএ অনার্স পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্টে তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে, আর বিবিএ অনার্স যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছেন তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। এটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রতি বছর একটা অঙ্ক আসে বা দুইটা অঙ্ক আসে। এটা আমার তাহলে 11 নম্বর ক্লাস শুরু করতেছি আজকে দ্বিতীয় রুলস। আজকে যে রুলসটা আলোচনা করবো সেটা হচ্ছে মেয়াদপূর্তিতে বন্ডের উপার্জন হার। মেয়াদপূর্তিতে বন্ডের উপার্জন হার এটাই আমরা আলোচনা করব। yield টু ম্যাচুরিটি যেটাকে ইংরেজিতে বলা হয় yield টু ম্যাচুরিটি, সংক্ষেপে YTM অন বন্ড। yield টু ম্যাচুরিটি মূলত দুইভাবে বের করা যায়। কোয়েশ্চেনের মধ্যে আমি আপনাদের কোয়েশ্চেন দেখে জিনিসটা বলে দেব দুইভাবে মানে কিরকম। প্রথমত এর আগে আমরা আমাদের যে জিনিসটা জানতে হবে yield টু ম্যাচুরিটি কি বা মেয়াদপূর্তিতে বন্ডের উপার্জন হার কি সেটা আমরা জানবো। সেটা জানার জন্য আমরা এখানে দেখতেছি বিনিয়োগকারীগণ বাজার মূল্যে বন্ড ক্রয় করে। বাজারে যে দামে বন্ড কেনা বেচা চলতেছে ওই মূল্যে বন্ডটা ক্রয় করে। ক্রয় করার পরে কি নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে। ক্রয় করে কি জন্য সে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী আয় আশা করে। সুতরাং কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে, যে বাজারে যে দাম থাকবে সেই দাম অনুযায়ী বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত আর মালিকানা সংরক্ষণ করে। যতদিন মেয়াদ থাকে আমরা জানি এটা ইয়ার থাকে, যত বছর মেয়াদ থাকে তত বছর পর্যন্ত এটা ধরে সংরক্ষণ করে। যে হারে আয় পায় তাকে yield টু ম্যাচুরিটি বলে। যত বছর মেয়াদ থাকে তত বছর পর্যন্ত ধরে রেখে যে আয়টা পাবে সেই প্রতি বছর ওই আয়টাকে yield টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে উপার্জন হার বলে। এটা মুখস্থ করে ফেলবেন। এটা 1 নম্বরে থাকে, 1 নম্বরের জন্য মানে এ পার্টে yield টু ম্যাচুরিটি কি, হোয়াট ইজ yield টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে
উপার্জন বন্ডের উপার্জন হার কি। তাহলে আমরা মেয়াদপূর্তিত বন্ডের উপার্জন হার বলতেছি কি, কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত হার মালিকানা সংরক্ষণ করে যে আয় পায় তাকে ইল টু ম্যাচুরিটি বলা হয়। এই ইল টু ম্যাচুরিটি বের করার জন্য দুই উপায়ে ইল টু ম্যাচুরিটি বের করা যায়। একটা উপায় হচ্ছে যদি সুদের হার দেওয়া থাকে। আমি যদি আপনাদের দেখি, আমি এখানে লিখেছি ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ গিভেন, কোয়েশ্চেনে যদি ইন্টারেস্ট যদি দেওয়া যায়, যদি সুদের হার দেওয়া থাকে এটা একটা রুলস। আর একটা হচ্ছে যদি সুদের হার দেওয়া না থাকে আরেকটা রুলস। ইল টু ম্যাচুরিটি বের করার জন্য দুইটা রুলসে বের করতে হয়। সুদের পার্সেন্টেজ যদি দেয় একটা রুলস, আর সুদের পার্সেন্টেজ না দিলে আরেকটা রুলস। দুই রকমের আছে, আমি শুরুতেই বলছিলাম। এখন আমরা যে নিয়মটা শিখবো যেটা হচ্ছে সুদের পার্সেন্ট, যদি এই যে ইন্টারেস্ট রেট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ গিভেন, যদি সুদের হার দেওয়া থাকে, এই বিষয়টা আমরা এখন জানবো। এটার নিয়ম জানবো, এটা অঙ্ক সলভ করব। এই এক্সাম্পল নম্বর, আমরা এই এক্সাম্পল 4 এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা শিখব। দ্য মাইলস কোম্পানি বন্ড হুইচ কারেন্টলি সেলস 1080 টাকা। কারেন্টলি সেলস মানে বর্তমানে সেল করতেছে কত টাকা, 1080 টাকা দিয়ে এটা সেল করতেছে। হুইচ কারেন্টলি সেলস প্রাইস হচ্ছে 1080 টাকা। মার্কেটে এটা বিক্রি চলতেছে কত, 1080 টাকা। কেননা আমরা এখানে জানি যে এটা বাজার থেকে কিনবে, বাজারে কিরকম চলতে কোন সুনির্দিষ্ট বিনিয়োগকারী নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত সংরক্ষণ করে, তাহলে এটা বাজার থেকে কিনবে এবং বাজার থেকে কেনা বিক্রি করতেছে, ওখানে বাজারে বিক্রি চলতেছে কত, এটা 1080 টাকা গেল। এরপর বলা হচ্ছে হ্যাজ এ 10% কুপন ইন্টারেস্ট রেট, সুদের হার কত, 10%, বা 10% সুদ পাচ্ছে। এন্ড টাকা 1000 পার ভ্যালু। আর পার ভ্যালুকে আমরা জানি ইতিমধ্যে, পার ভ্যালু এটা ফেস ভ্যালু, এটা রিডেম্বেবল ভ্যালু, এটা রিকভারি ভ্যালু, এটা ম্যাচুরিটি ভ্যালু, পার ভ্যালু, এটা মূলধন হচ্ছে 1000 টাকা। পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, সুদ দিবে বছরে একবার, ইন্টারেস্ট সুদের হার হচ্ছে একবার। অ্যান্ড হ্যাজ 10 ইয়ার্স টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তি হইতে আরও 10 বছর টাইম আছে, মেয়াদ পূর্তি হতে 10 বছর সময় আছে। ক্যালকুলেট দ্য বন্ড ওয়াইটিএম মানে আমরা একটু আগে জেনেছি, ওয়াইটিএম মানে ইল টু ম্যাচুরিটি, এই যে ইল টু ম্যাচুরিটি ব্র্যাকেট ওয়াইটিএম বের করতে বলা হচ্ছে। তাহলে এই কোয়েশ্চেনে আমরা যেটা দেখতেছি, আমরা দেখতেছি যে এখানে সুদের হার 10% একটা পার্সেন্টেজ দেওয়া আছে, কুপন ইন্টারেস্ট রেট 10% দেওয়া আছে। এই সুদের হার এরকম কোয়েশ্চেনে দেওয়া থাকলে এটা সূত্র কিরকম হবে সেটা জানবো, আবার এরকম পার্সেন্টেজ এটা দেওয়া না থাকলে সেটা জানবো। এখন আমরা তাহলে এই ইল টু ম্যাচুরিটি বের করার জন্য এবং সুদের পার্সেন্ট দেওয়া থাকলে এটা সূত্র কি সেটা দেখবো, দেখে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। তাহলে আমরা কি কি পাইলাম, আমরা এখানে সেলস পাইলাম, 10% ইন্টারেস্ট পাইলাম, আর পার ভ্যালু পাইলাম 1000 টাকা, আর সুদ বছরে একবার দিয়ে এটা পাইলাম, আর মেয়াদ পূর্তি হইতে কত বছর সময় আছে, 10 বছর সময় আছে বলা হচ্ছে আরো। এখন আমরা ইল টু ম্যাচুরিটি এটা বের করবো। তাহলে দেখি আমরা এই সূত্রের মাধ্যমে মূলত আমরা কাজটা করব। শর্টকাট ফর্মুলা, এখানে উপরে আরেকটা ফর্মুলা আছে, আমি এটাতে যাচ্ছি না, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, এটাই সবচেয়ে বেশি ইউজ হবে বইয়ে, এবং এটা দিয়ে সবগুলো অঙ্ক সলভ হবে যদি ইফ দ্য ইন্টারেস্ট ইজ গিভেন, যদি সুদের হারটা দেওয়া থাকে। আমরাই দেখেছি এখন সুদের হার দেওয়া আছে 10%, এটা দেওয়া আছে, এটা পাইছি। এখন আমরা এটা জানবো সূত্র কি, উইল টু ম্যাচুরিটি সূত্র, ওয়াইটিএম এর সূত্র হচ্ছে দেখি ইন্টারেস্ট, এই যে ইল টু ম্যাচুরিটি সূত্র হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট সাথে যোগ হচ্ছে আরবি। আরবি মানে কি আমরা জানি, আরবি এফবি এসবি, সরি এসবি না, আরবি এফবি এমবি এগুলো একই কথা, পারবেল একই কথা, মাইনাস এসবি, এসবি মানে সেল ভ্যালু, নতুন করে এসবি আসছে, সেল ভ্যালু আমরা দেখি যে বাজারে এটা 1080 টাকা চলছে, ভাগ এন, নিচে আছে এন, এরপর নিচে আছে আরবির সাথে এসবি যোগ করে 2 দিয়ে ভাগ ইন্টু 100। এটাই হচ্ছে মূলত আমাদের ওয়াইটিএম এর সূত্র। তাহলে আমরা এই ওয়াইটিএম এর সূত্র যদি আবার একবার আপনাদেরকে দেখাই, ওয়াইটিএম এর সূত্রের মধ্যে দেখা যাচ্ছে দেখি ওয়াইটিএম সমান ইন্টারেস্ট আছে আরবি থেকে এসবি বাদ, বিগফলকে এন দ্বারা ভাগ গেল, আবার এদিকে আরবির সাথে এসবি যোগ, এসবি কে 2 দ্বারা ভাগ গুণ হচ্ছে কত, 100। এটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটির শর্টকাট ফর্মুলা, এটাই আমাদের ইউজ হবে। আশা করি বোঝা গেল। এখন আমাদের কোয়েশ্চেন থেকে খুঁজে বের করতে হবে ইন্টারেস্ট, এটা নির্ণয় করতে হবে, আরবি বের করতে হবে, এসবি বের করতে হবে, এন এর মান বের করতে হবে। এই মানগুলো আমরা কোয়েশ্চেন থেকে দেখবো আছে কোথায় কোথায় আছে কিনা। তাহলে দেখেন আমি আপনাদের কোয়েশ্চেন থেকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা যেটা দেখেছিলাম শুরুতেই, আমি যদি আবার দেখাই আপনাদের, এগুলো মুছে দিচ্ছি। আমরা যদি এখানে দেই, আমরা যে মানগুলো পাইছিলাম, এই যে আমাদের প্রথম ছিল সেলস ভ্যালু এসবি, এই যে সেলস ভ্যালু এসবির মান হচ্ছে 1080, সেলস যেটা করছে বর্তমানে সেল করছে, কারেন্টলি সেলস প্রাইস হচ্ছে 1000, এটা হচ্ছে কি এসবির মান। তাহলে এসবি পাইলাম, এসবি পাইলাম কত, 1080। 10% কুপন ইন্টারেস্ট, সুদের হার কত পার্সেন্ট, 10%। এই 10% ইন্টারেস্ট রেট
1000 টাকা পার ভ্যালুর উপর সবসময় ইন্টারেস্ট বের করতে হয়, পার ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু বা রিডাম ভ্যালুর উপর। তাহলে 1000 টাকা 10% যদি আমরা বের করি, 1000 টাকার 10% 100 টাকা বের হবে। তাহলে এটার ফলাফল ইন্টারেস্ট বের হবে 100 টাকা। তাহলে পাইলাম ইন্টারেস্ট পাইলাম 100 টাকা। যেহেতু ইন্টারেস্ট দিচ্ছে বছরে একবার দিলে সরাসরি হয়ে যাচ্ছে। এরপর এন এর মান হচ্ছে যে 10 ইয়ার্স, ম্যাচুরিটি হচ্ছে এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। আর এই যে 1000 টাকা পার ভ্যালু, এটা হচ্ছে আমাদের আরবি। এখানে কোয়েশ্চেনের মধ্যে যেটা আরবি দেওয়া আছে, রিডেমবেবল বা রিকভারি ভ্যালু, এটা 1000 টাকা। তাহলে আরবির মানও আমরা পাইলাম কত? আরবি পাইলাম, আরবি আরবি পাইলাম তো কত? 1000 টাকা। আরবি 1000, আরবি পাইলাম 1000। তাহলে আরবি আরবি পাইলাম 1000, এসবি পাইলাম, এন হচ্ছে 10 ইয়ার্স, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স, সবগুলো পাইলাম। এখন সূত্রের মান বসাই দিলে আমাদের কাজটা হচ্ছে। দেখি দিছে কিনা। তাহলে দেখেন, এই আমরা এখানে একটু আগে যা যা বলেছিলাম সবগুলো এখানে আছে, একটার পর একটা দেখেন। এই যে এই এফবি মানে ফেস ভ্যালু বা অথবা আরবি, এটা আরবি একই কথা। আরবির মান কত? আমরা এই আরবির মান 1000 টাকা কোয়েশনে দেখেছি 1000। আর ইন্টারেস্ট 1000 টাকা, ইন্টারেস্ট 1000 টাকা 10% 100 আমি বের করে দেখেছি আপনাদের। আবার এসবির মান সেল ভ্যালু বা কারেন্ট সেল ভ্যালু হচ্ছে 1080 টাকা, এটা বসে গেছে। তারপর মাইনাস এটা বাক এন এর মান হচ্ছে 10 বছর, মেয়াদ পূর্তি হতে সময় লাগে 10 বছর। এরপর আরবির মান 1000, এসবির মান 1080, দুটা যোগ করে এন এর 2 দিয়ে ভাগ ইন্টু 100। এই সূত্রের মান বসে গেছে। এখন ক্যালকুলেটর দিয়ে মূলত আমাদের এই ফলাফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখি ক্যালকুলেটর দিয়ে কি হয়। তাহলে আমরা প্রথমত এই 1000 থেকে 1080 বিয়োগ করব এবং 10 দিয়ে ভাগ করব, এটার সাথে 100 যোগ করব। 1000 মাইনাস 1080, 1000 মাইনাস 1080, 1000 থেকে 1080 চলে গেলে মাইনাস 80 আছে। এরপর ভাগ হবে এন এর মান হচ্ছে 10 বছর, 10 বছর ভাগ করলে হচ্ছে 8 টাকা। তাহলে মাইনাস 8 টাকা আসতেছে এটার ফলাফল, মাইনাস 8 টাকা। 80কে 10 দিয়ে ভাগ করলে মাইনাস 8, এই যে মাইনাস 8 চলে আসছে। 1000 থেকে 8 বাদ দিলে 92 টাকা। এটা আপনারা বুঝতেছেন, আমি না করলেও চলতেছে, 92 টাকা। এরপর এদিকে কি আছে? 1000 সাথে 1080 যোগ করেন, 2080 হচ্ছে, 2080কে 2 দিয়ে ভাগ করলে হতো 1040 বেড়েছে ইন্টু 100। তাহলে এই ক্যালকুলেটর দিয়ে এখন আপনারা এই বিষয়টা এই বিষয়টা আপনারা ক্যালকুলেটর দিয়ে 92কে 1040 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 8.85 এই ফলাফলটা বের হয়ে গেল। তাহলে ইনটু ম্যাচুরিটি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। আর এটা হবে কখন? ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ গিভেন, যদি সুদের হার দেওয়া থাকে তখন আমাদের ইনটু ম্যাচুরিটির এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। আশা করি বোঝা গেল। আপনারা এই ফর্মুলা দিয়ে সুদের পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, এই ফর্মুলা দিয়ে ইনটু ম্যাচুরিটিটা বের করবেন। ওকে, তাহলে পরবর্তী ক্লাস আসেন। ওইটাতে হবে যে সুদের হার দেওয়া না থাকলে কিভাবে বের করা হয়, আমরা পরবর্তী ক্লাস সেটা জানবো। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস, অর্থাৎ এটা ক্লাস নম্বর হচ্ছে 12, 12 নম্বর ক্লাসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর বন্ডের মূল্যায়ন এই অধ্যায়টা এমবিএ প্রিলিমিনারি পড়তে যাদের রয়েছে, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের রয়েছে, বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়তেছেন তাদের রয়েছে, এবং বিবিএ অনার্স ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। এবং এই বইয়ের নাম হচ্ছে বিজনেস ফিনান্স। বিজনেস ফিনান্স বই এই অধ্যায়টাই রয়েছে, বা প্রিন্সিপাল অফ ফিনান্সও বলা হয়, এই অধ্যায়টা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি এটার আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় নিয়ম নিয়ে আমাদের আলোচনা এবং ক্লাসগুলো চলতেছে। আমি এখন আপনাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উপার্জন হার ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি আমরা ইতিমধ্যে শিখেছি। মধ্যে আমরা ইল টু ম্যাচুরিটি কাকে বলে সেটা জেনেছি, সেটার একটা নিয়মের অঙ্ক করেছি। আমরা জানি ইল টু ম্যাচুরিটি করতে গেলে আমাদের দুই ধরনের অঙ্ক দেওয়া থাকে। যদি সুদের হার দেওয়া থাকে, যেটা আমরা 11 নম্বর ক্লাসে করেছি, এবার যদি সুদের হার দেওয়া না থাকে। এখন আজকে যেটা শিখবো, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ নট গিভেন, যদি সুদের হার দেওয়া না থাকে, এই রুলসটা আমরা জানবো। যদি সুদের হার দেওয়া না থাকে, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ নট গিভেন, আগেরটা ছিলাম ইজ গিভেন, সুদের হার দেওয়া থাকলে শিখেছি। এখন সুদের হার দেওয়া না থাকলে কিভাবে ইল টু ম্যাচুরিটি বের করতে হবে সেটা আমরা জানবো। আশা করি বুঝতেছেন আপনার বিষয়টা। তাহলে এই কোয়েশ্চেন দিয়ে আমরা জিনিসটা দেখবো। টাকা 1000 পার ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, যেটাকে আমরা ফেস ভ্যালু বলি, রিকভারি ভ্যালু বলি, রিডেম্বেবল ভ্যালু বলি, ম্যাচুরিটি ভ্যালু বলি। বন্ড ইজ কারেন্টলি সেলিং টাকা 322 টাকা, বর্তমানে সেটা সেলস করতেছে কত, সেলিং প্রাইস চলতেছে কত, 322 টাকা। কারেন্টলি সেলিং প্রাইস 322, এই 322 টাকা সেলিং প্রাইস। অ্যান্ড ম্যাচিউরড ইন এক্স্যাক্টলি 10 ইয়ার, ম্যাচিউরড হতে এটা সময় লাগবে কত বছর, 10 বছর ফ্রম নাও, আজ থেকে 10 বছর টাইম লাগবে মেয়াদ পূর্তি হতে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইল টু ম্যাচুরিটি, তোমাকে বলা হচ্ছে ইল টু ম্যাচুরিটি নির্ণয় করো।
তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা যেটা জিনিস দেখতেছি এখানে কোনো পার্সেন্ট নাই, সুদের কোনো হার দেওয়া নাই, ইন্টারেস্ট রেট বলতে কোনো ইন্টারেস্ট রেট কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নাই। এটা হচ্ছে মূলত এই অঙ্কের বিষয়, ইন্টারেস্ট রেটটা দেওয়া নাই। তাহলে ইন্টারেস্ট রেট যখন দেওয়া নাই তখন এইখানে সূত্র কি হবে ইনটু ম্যাচুরিটির, এটা আমাদের জানতে হবে। আমরা এর আগে যেটা জেনেছি সেটার মধ্যে ইন্টারেস্ট রেট ছিল, ওইটা সূত্র আমরা শিখেছি। এখন থাকবে যে যেটা ইন্টারেস্ট রেট না থাকলে, ইন্টারেস্ট রেট না থাকলে ইনটু ম্যাচুরিটি বের করার তিনটা সূত্র আছে, তিনটা ফর্মুলা। এই একটা ফর্মুলা, আমি যদি বলি এই একটা ফর্মুলা, এগুলো বর্ণনা একটু করে বলতেছি, এটা একটা ফর্মুলা। এরপরে যেটা আছে দেখি এই অল্টারনেটিভ ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আর এখানে আরেকটা ফর্মুলা, এই আরেকটা ফর্মুলা। এই তিনটা ফর্মুলা দিয়ে ফলাফল বের করে, যেমন দেখেন এটা 12% বের হয়েছে, তারপর ওটাও যদি দেখি এটাও 12% বের হয়েছে আর এর মান, এটাও 12% বের হয়েছে আর এর মান। তাহলে সবগুলা একে তিনটা থেকে যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে আপনারা করতে পারবেন। আমি আপনাদের সবচেয়ে ইজি ফর্মুলাটা, 1 নম্বর ফর্মুলাটা বেশি ইজি, দুইটা থেকে ঝামেলা কম, এই ফর্মুলা দিয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি। তাহলে আমি এই ফর্মুলা দিয়ে আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি। তিনটা ফর্মুলা থেকে যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে কাজটা করা যায়। আপনারা এটা দিয়ে করবেন, এটা সবচেয়ে ইজি, সবগুলা থেকে ঝামেলা কম, কাজ কম। তাহলে ইল টু ম্যাচুরিটি এই সূত্রের মধ্যে আমরা যেটা দেখতেছি এখানে কি কি আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের আছে যে ইল টু ম্যাচুরিটি সমান এফ বি কে এস বি দিয়ে ভাগ, এফ বি কে কি দিয়ে ভাগ, এস বি দিয়ে ভাগ। আমরা এফ বি কি সেটা জানি, এস বি কি সেটাও জানি, শিখে ফেলছি ইতিমধ্যে। এফ বি ভাগ এস বি, ফেস ভ্যালুকে অথবা রিডেম্বেবল ভ্যালুকে অথবা পার ভ্যালুকে সেলস ভ্যালু দ্বারা ভাগ, ওয়ান কে এন দ্বারা ভাগ, ওয়ান এন মানে ইয়ার এন দ্বারা ভাগ। তারপর এটা ভাগ করে যে পাওয়ার মানটা বের হবে সেটা থেকে এক, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ এক, এটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটির সূত্র। তাহলে ইল টু ম্যাচুরিটির সূত্র আমরা দেখলাম। এখন আমরা মূলত মানগুলো কোয়েশ্চেন থেকে খুঁজে খুঁজে লিখে সেটা করবো। যেমন এফ বি, এই যে 1000 টাকা, 1000 টাকা যেটা বলছে পার ভ্যালু, এটা এফ বির মান আমাদের এখানে আছে। এফবির মান, এটা ফিউচার ভ্যালু বলে, এটা এফবির মান হচ্ছে কত, 1000 টাকা। এই 1000 টাকা এই এফবিতে 1000 বসে গেছে, এটা বসে গেছে। এরপর ভাগ আছে, ভাগ চিহ্ন এসবির মান, এসবির মানে যে সেলিং প্রাইস, সেলিং ফর 322 টাকা। তাহলে সেলস ভ্যালু 322, এখানে নোটের মধ্যে হেয়ার দিয়ে লিখেছে 322, হেয়ার দিয়ে 322। তাহলে 1000কে 322 দিয়ে ভাগ, ওয়ান, ওয়ান এটাও লিখেছে, ভাগ এন, এন মানে ইয়ার, ইয়ার কত বছর ম্যাচিউর, এক্স্যাক্টলি ম্যাচিউর হতে সময় হচ্ছে যে 10 ইয়ার্স টাইম লাগতেছে, 10। তাহলে এন এর মান, এই এন এর মান 10, এটা বসে গেছে, 1 কে 10 দ্বারা ভাগ। এরপর মাইনাস, এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে তারপর ওয়ান, এই মানটা বসে গেছে। এখন আমাদের কাজ করে ক্যালকুলেটর দিয়ে কাজ করা। 1000কে 322 দিয়ে ভাগ করলে ভাগফল এটা হবে 3.10559, ও 1কে 10 দ্বারা ভাগ করলে 0.10 বের হবে। এরপর 3.10559 ক্যালকুলেটর দিয়ে পাওয়ার 0.10 মারলে এই 11 পয়েন্ট এটা বের হবে। আর এখান থেকে আমাদেরকে -1 আছে, -1 আছে, -1 বাদ দিলে 11.11.1 থেকে -1 বাদ দিলে বের হবে -1199, -1199 বের হবে। 1199 মিনস এটা হচ্ছে, এটা 1199 11.99 মানে এটা 0.12, এটা পয়েন্ট যদি 12 হয়, একটা একা 12 হয়, আর এটাকে যদি 100 দিয়ে গুণ করে তখন 12% বের হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ফলাফল ইল টু ম্যাচুরিটি। আর এটাকে আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদের এই জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি। 1000কে 322 দিয়ে ভাগ, প্রথম 1000 ভাগ 322, 1000কে 322 দিয়ে ভাগ করলে 3.10559 আসছে কিনা আমরা এটা দেখবো। 3.10559, এই যে 3.10559 এটা পাইলাম। এরপর 1কে 10 দ্বারা ভাগ, পাওয়ার চিহ্ন, এটা 1কে 10 দ্বারা ভাগ, এটা ডিলিট করতেছি। 1কে 1 ভাগ 10, 1কে 10 দ্বারা ভাগ করলে 0.1, আবার পাশে জিরো দিলেও কোনো সমস্যা নেই, 0.1 এটা বের হয়েছে, 10 বা 0.1 এটা। এখন ক্যালকুলেটর এই মানের পাওয়ার মানটা বের করতে হবে। তাহলে আমি আবার ক্যালকুলেটরে ভাগটা করে পাওয়ারটা দিয়ে দিব, একসাথে কাজ করে ফেলেন। তাহলে 1000 ভাগ 322 এত আসছে পাওয়ার, পাওয়ার হচ্ছে 0.10, যেহেতু ভাগ করে এটা আসছে, তাহলে ফলাফল আসছে 1.119, 199 আসছে কিনা দেখি, 1.119। এই যে এইখানে একটা লেখা নাই, এরা একটা লেখা নেই, এখানে একটা এক বসবে, আমি দেখে দিচ্ছি। 1.1199, 1.199 থেকে 1 এটা বিয়োগ করেন, 1 বিয়োগ করলে 1.1199 থেকে 1 বিয়োগ করলে 11.99 আসবে। তাহলে 1.199 থেকে -1 বিয়োগ, -1 বিয়োগ করলে তাহলে আমাদের 0.1199 আসছে, 0.1199 আসছে। এই যে 0.1199 এটা আসছে, আমরা দেখতেছি এটা এটা চলে আসছে।
এখন এটা 0.1199, মানে এখান থেকে 1 কেটে যদি এখানে যোগ করি এটা 0.1212 হয়। আবার এটা যদি শতকরা নিয়ে যায়, 12.12কে যদি শতকরা নিয়ে যায়, আমরা এটা 0.12, 0.12কে শতকরা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 100, 100 দিয়ে গুণ করলে হচ্ছে এই যে 12%। তাহলে এই 12% মানটা আমরা পেয়ে গেলাম, এই 12% মানটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মূলত ইল্ড টু ম্যাচুরিটি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, কখন নির্ণয় করব? যদি ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ নট গিভেন, যদি সুদের হার দেওয়া